লেখিকা তমালিকা ঘোষাল ব্যানার্জির নীল আলতার পা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। পিসিমা, বউ নিয়ে দাদাবাবুরা এসে গেছে। ব্যস্ত মুখে খবর দেয় এক পরিচারিকা। পিসিমা ঝাঁঝিয়ে ওঠে, তো আমি কি করব? না মানে বরণ করতে হবে তো, তাই। জ্যোৎস্না বউকে বল আমি যেতে পারবো না। জ্যোৎস্না কাকিমা, শুভ্রর এক জ্ঞাতিতুত্য কাকিমা, হাসি মুখে সযত্নে বরণ করে আপ্যায়ন করে আনেন শুভ্রদের। একে একে সমগ্র বাড়ির পূর্বপুরুষদের ছবির সামনে নবদম্পতিকে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হঠাৎই একটি ছবির সামনে এসে বিস্মিত হয়ে যায় শুভ্রর নববধূ। এক অপরূপা সুন্দরী ব্যক্তিত্বময় নারীর অবয়ব কোথায় যেন দেখেছে। এ বাড়ির রানীমা। চমকে উঠে তাকিয়ে দেখে এক বয়স্কা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তোমার নাম দময়ন্তী তো? আমি তোমাকে ছোট বউ বলে ডাকবো। আমার নাম ধরেই ডাকতে পারেন। বয়স্কাকে প্রণাম করতে যায় দময়ন্তী। বয়স্কা তার হাত ধরে ফেলে। পায়ে হাত দিও না মা, পিসিমা জানতে পারলে খুব রাগ করবেন। আমি এ বাড়ির ঝি। আবার সেই এক কথা সুধামাসি, তোমাকে কতবার না বলেছি নিজেকে ঝি বলবে না। সেই কোন ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে আর দিদিকে কোলে পিঠে করে মানুষ করেছো। আর পিসি ঠাম্মা রাগ করলে করুক, জেনে রাখো আমাদের মতো তুমিও এই বাড়ির একজন সদস্যা। নাও এবার আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো তো। শুভ্র প্রণাম করে সুধামাসিকে। তার দেখা দেখি দময়ন্তীও প্রণাম করে তাকে। পরবর্তী আচার অনুষ্ঠান পালন করার পর স্নান করে নতুন জামা কাপড় পরে ঠাকুর ঘরের দিকে যায় শুভ্র আর দময়ন্তী। অন্যান্য মহিলারাও যায় তাদের সঙ্গে। কিন্তু ঠাকুর ঘরে প্রবেশের সময় এক বাজখাই গলার আওয়াজ শুনে থমকে যায় সকলে। দাঁড়াও! এগিয়ে আসেন পিসিমা। শুভ্র দিকে তাকিয়ে বলেন, ঠাকুর ঘরে ঢুকতে চাইলে তুমি একা ঢোকো। অতিথি অভাগ্যতদের সামনে অসহায় অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে শুভ্র। প্লিজ ঠাম্মা, তোমাকে তো কতবার বলেছি, এখনকার দিনে এসবে কিছু যায় আসে না। আচার ব্যবহার শিক্ষা দীক্ষাটাই আসল, তাই নয় বলো? থামো তুমি! হেগে ওঠেন পিসিমা। আমার সামনে ওসব বুলি আওড়াতে আসবে না। বাড়ির মান সম্মানের মাথা খেয়ে তো বসে আছো। এতবার বারণ করলাম তাও শুনলে না। যাগ্গে যাক, তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো। তোমার জন্য এ বাড়ির গৃহদেবতাকে আমি রুষ্ট হতে দিতে পারবো না। ছি ছি, জমিদার বংশের ছেলে হয়ে কিনা শেষ পর্যন্ত একটা নিচু জাতের মেয়েকে বিয়ে করে আনলি। ওই মেয়ে ঠাকুর ঘরের বাইরে থেকে ঠাকুর প্রণাম করুক, ভেতরে ঢুকতে পারবে না। উপস্থিত আত্মীয় স্বজনরা কানাঘুষো শুরু করে দেয়। দময়ন্তী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চোখ থেকে তার টপ টপ করে জল পড়তে থাকে। ওভাবেই কোনো রকমে প্রণাম সারে। চলো ঘরে চলো, আমরা দুজনে অনেক গল্প করব। তোমার সঙ্গে তো আমার এখনো পরিচয়ই হয়ে উঠল না। আমার নাম কাবেরী। দময়ন্তীর বয়সী একটি মেয়ে মিষ্টি হেসে বলে তাকে। শুভ্র দিদি দীপান্বিতা তার প্রিয় বান্ধবীর সঙ্গে নিজের ঘরে গিয়ে তাকে বলে ওঠে, হ্যাঁ রে রুচিরা, তোর বোনের অত আগ্রহ কিসের শুভ্রর বউয়ের সঙ্গে বন্ধুত্ব করার? এমনিতেই ওকে নিয়ে বাড়িতে কম ঝামেলা হয়নি, এখন এখানে এসে উঠেছে, ঝামেলা চলতেই থাকবে। যা পারে করুক বাবা, আমি এসবের মধ্যে নেই। রুচিরা তার ফোনের ফটো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে বলে, হ্যাঁ যা পারে করুক গে। দুদিনের জন্য এসেছি, যার সাথে বন্ধুত্ব করার করুক। এখান থেকে ফিরে গেলে ওসব ফ্রেন্ডশিপ কিছুই থাকবে না। তারপর দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, আচ্ছা কাল তোর ভাইয়ের বিয়ে ছিল না? সকালে দেখলাম সুন্দর দেখতে একটা মেয়ে সাদা রঙের টিস্যু সিল্ক পরে এসেছিল। কে রে ওটা? কি অপূর্ব লাগছিল মেয়েটাকে। ও আচ্ছা ও, দীপান্বিতা বলে ওঠে। আর বলিস না, ওর নাম মধুরিমা, শুভ্রর কলিগ। যেমন স্মার্ট তেমনই ফ্যাশন সেন্স।
আমাদের জন্য শপিং করতে গেলে ওর কেনা প্রত্যেকটা জিনিস আমাদের সকলের পছন্দ হয়। এমনই টেস্ট ওর। শুভ্রকে তো পছন্দও করে। আর ওকে ছেড়ে শুভ্রর কিনা পছন্দ হলো এই মেয়েটাকে। অনেক গল্প হলো, আমি এখন আসি, কেমন? কাবেরী বিদায় নেয় দময়ন্তীর কাছ থেকে। দময়ন্তী হাসি মুখে ঘাড় নাড়ে। মাঝে মধ্যে এসে আমার সঙ্গে গল্প করে যেও। তেমন তো কেউ নেই এখানে আমার সঙ্গে কথা বলার মতো। নিশ্চয়ই আসব, বলে কাবেরী। বৌভাতের অনুষ্ঠান ভালোভাবেই মিটে যায়। পরের দিন সকালে অতিথি অভাগতরা বিদায় নেন। কাবেরীও বিদায় নেওয়ার আগে দময়ন্তীর সঙ্গে দেখা করতে আসে। দময়ন্তী কাবেরীর হাত দুটো ধরে বলে, আমায় কিন্তু একেবারে ভুলে যেও না ভাই, মাঝে সাঝে এসো। তুমি ছাড়া এখানে আমার আর বন্ধু কই বলো? ও নিয়ে তুমি ভেবো না, সুযোগ পেলেই আমি চলে আসব। দিদির সঙ্গে আগে কতবার এসেছি। দিদি আসতো দীপানিতাদির সঙ্গে দেখা করার জন্য। এখন তো এ বাড়িতে আমারও একটা বন্ধু হয়েছে, আমি ঠিক আসবো, দেখো, আশ্বস্ত করে কাবেরী। সন্ধেবেলা দময়ন্তী নিজের মতো করে গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সত্যি কত বড় বাড়ি। বিয়ের আগে সে শুভ্রর মুখ থেকে শুনেছিল যে তার পূর্বপুরুষ জমিদার ছিলেন। এখন সে জমিদারই নেই, তবে এই বিশাল বাড়িখানা রয়েছে। কি বড় বড় ঘর, ছাদগুলো উঁচু উঁচু, বারান্দাটা কি সুন্দর, কত বড়। হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে দময়ন্তী। অন্যান্য ঘরগুলো দরজা কোনটা হয় বন্ধ, নয় সম্পূর্ণ খোলা, কিন্তু এই ধরে দরজাটা একটু ফাঁক করা। ঘরটা দোতলার একদম কোণের দিকের শেষ ঘর। অন্য পাশের ঘরগুলো বন্ধ, দেখে মনে হয় ব্যবহার করা হয় না। ঘরটার সামনে বারান্দাটা কিছুটা এগিয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে, পাশেই দেওয়াল। ঘরের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে দময়ন্তী। অন্ধকার হয়ে রয়েছে, কিছু দেখা যায় না। ফিরে আসতে গিয়ে মেঝের দিকে তাকিয়ে চমকে ওঠে। পায়ের ছাপ যেন ঘর থেকে বেরিয়ে এসেছে। দময়ন্তী সেই ছাপ ধরে এগিয়ে যেতে থাকে। কিছুটা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে। সামনে দোতলার বারান্দার খোলা অংশ, যেন কেউ বারান্দা অবধি গিয়ে উবে গেছে। ফেরত আসার কোনো পায়ের ছাপ নেই। দময়ন্তীর কেমন গা শিরশির করে ওঠে। পায়ের ছাপটা কেমন যেন রক্তের ছাপ কি? আলো আধারিতে তেমন বোঝাও যাচ্ছে না। মোবাইল ফোনে টর্চটা জেলে চমকে যায়। দৌড়ে গিয়ে সুধা মাসিকে বলে। সুধা মাসির দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায় দময়ন্তী। কেমন পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপরেই ছুট মারে সেই ঘরের দিকে। দময়ন্তীও পিছু নেয় তার। কই, কোথায় পায়ের ছাপ? হাঁপাতে হাঁপাতে বলে সুধা। দময়ন্তীর বিস্ময়ের বাকি থাকে না। মেঝে একদম পরিষ্কার ঝকঝকে। আমি সত্যি বলছি মাসি, আমি পায়ের ছাপ দেখেছি। আর এই দরজাটা, এই ঘরের দরজাটা ফাঁক করা ছিল, বলে ঘরের সামনে ছুটে এসে থেমে যায় সে। ঘরের দরজাও বন্ধ। বাড়ির পরিচারক পরিচারিকাদের মুখে মুখে পিসিমার কানে খবর পৌঁছায়। শুভ্র কাজ থেকে ফিরলে শটান চলে আসেন তার কাছে। বেজাত হওয়ার সাথে সাথে তুই কি পাগল মেয়েকেও বিয়ে করে আনলি? ভর সন্ধেবেলা অকথা কুকথা বলতে লেগেছে। শুভ্র অবাক হয়। কেন, কি হলো আবার? সেটা ওই মেয়েকে জিজ্ঞেস করো। শুভ্র কিছু বুঝতে পারে না। সুধা মাসি সন্ধেবেলার ঘটনাটা তাকে খুলে বলে। শুভ্র হেসে উড়িয়ে দেয়। হো, এই ব্যাপার। আসলে এত বড় বাড়ি তো, ওদিকটা আবার কেমন অন্ধকার মতো, কি দেখতে কি দেখেছে, আর সেই নিয়ে তুমি চেঁচিয়ে বাড়ি মাথায় করছো। দময়ন্তী আর থাকতে না পেরে চিৎকার করে ওঠে। না শুভ্র, আমি ভুল বলিনি। ওই কোণের দিকের ঘরটা খোলা ছিল, আর ওই ঘরের সামনে পায়ের ছাপও ছিল। এমনকি আমি মোবাইলে টর্চ ফেলেও দেখেছি, যেন কারোর পায়ের পাতার তলার পুরোটা আলতায় মাখা, আর সেই আলতার রং নীল। এত বড় ভুল হবে আমার? পিসিমা ধপ করে চেয়ারে বসে পড়েন। সুধা স্তম্ভিত হয়ে যায়। কি বললে? কি রঙের আলতা? পিসিমার সুধা মাসির এরকম প্রতিক্রিয়া দেখে ভয় পেয়ে যায় দময়ন্তী। মৃদুস্বরে বলে, নীল রঙের আলতার ছাপ। পিসিমা আর্তনাদ করে ওঠেন। অপয়া, অলক্ষী, এই মেয়ে সর্বনাশী। আমি আগেই জানতাম। এ বাড়িতে পা রাখতে না রাখতে সর্বনাশ করে বসলো রে। ওই ঘরে দরজা এমেই খুলেছে। এবার যে আর কি কি হবার বাকি আছে কে জানে। দময়ন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বুঝে উঠতে পারে না।
কাঁপা কাঁপা স্বরে বলে, ওই ঘরে কি কেউ থাকে মাসি? কার ঘর ওটা? রানীমার সতীনের, ফ্যাকাশে মুখে বলে সুধা। রানীমার সতীন? কিন্তু তাহলে তো তার আর এখন বেঁচে থাকার কথা নয়। সুধা স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, বেঁচে নেই, কিন্তু তাও আছে। তার মানে বেঁচে না থেকেও কিভাবে থাকবে? দময়ন্তী শুধোয়, ও সব কথা থাক, রাতের খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যেও। এবার থেকে খুব সাবধানে সকলে চলাফেরা করবে। সন্ধ্যের পর ওই ঘরের কাছাকাছি কেউ যাবে না। দেখি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে দিনক্ষণ দেখে বাড়িতে একটা হোমযজ্ঞ করাতে হবে। তাতে যদি রেহাই মেলে। চিন্তিত স্বরে কথাগুলো বলে নিজের ঘরে চলে যান পিসিমা। দময়ন্তী সুধার কাছে সরে এসে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে, রানীমার সতীনের ব্যাপারটা কি সুধা মাসি? এই রাতের বেলায় সে না মুখে আনতে পারবো না মা, পরে এক সময় বলবো খন। সুধা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দময়ন্তীর কৌতূহল কমে না। রাতে খাওয়া দাওয়ার পর শুভ্রকে পাকড়াও করে। হ্যাঁ গো, রানীমা কে ছিলেন, আর ওনার সতীনী বা কে? শুভ্র হাই তোলে, আমি ও সব জানি না। জানি না? না বলতে চাও না? মায়েরই বলছি জানি না, কোনোদিন জিজ্ঞাসাও করিনি। দময়ন্তী অবাক হয়, সে কি কথা? তোমাদের বাড়ির ঘটনা, তোমাদের বংশের ইতিহাস তোমার কখনো আগ্রহ হয়নি জানার? ধুর, বইয়ের ইতিহাস পড়ে পড়ে পাগল হয়ে যেতাম, আবার বাড়ির ইতিহাস। দময়ন্তী বুঝতে পারে শুভ্রকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না। তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র সুধা মাসি। কিন্তু তার যে তখন রানীমার ছবিখানা কেমন যেন চেনা চেনা লাগছিল, সেটা কি শুভ্রকে জানাবে? না থাক, নিজের মনেই ভাবে সে। পরের দিন দুপুর হতে সুধার কাছে চলে যায় দময়ন্তী। মাসি, ওই ঘরের ব্যাপারটা বলো না। সুধা কিছু বলতে যাবে, দেখে পিসিমা পাশেই দাঁড়িয়ে কটকট করে তাকাচ্ছেন। তার দৃষ্টি অনুসরণ করে দময়ন্তীও দেখতে পায় পিসিমাকে। থতমত খেয়ে যায়। পিসিমা চলে যেতে সুধা দময়ন্তীকে বলে, এসব কথা থাক মা, দেখছো তো পিসিমা মোটেই পছন্দ করছে না, পরে যদি কখনো সময় সুযোগ পাই বলবো। দিন দুয়েক পর বাড়িতে হোমযজ্ঞের আয়োজন করেন পিসিমা। পুরোহিত মশাইয়ের গুরুগম্ভীর কণ্ঠের মন্ত্রোচ্চারণে সারা বাড়ি মুখরিত হয়ে পড়ে। পুজোর কাজ সমাধান হলে পিসিমা চিন্তিত স্বরে বলেন, পুরোহিত মশাই, হোমযজ্ঞ তো করিয়ে নিলাম, তাহলে ভয়ের কিছু নেই তো? প্রবীণ সে ভদ্রলোক বলেন, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। পিসিমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে পাশের ঘরে চলে যান। সুধা দময়ন্তীকে বলে সব ঘরে ধুনো দিয়ে দিতে। যাওয়ার সময় পিসিমার ঘরের বাইরে দাঁড়িয়ে পড়ে দময়ন্তী। জানে যেভাবে আড়াল থেকে কথা শোনা তার উচিত হচ্ছে না, কিন্তু সকলের অদ্ভুত আচরণে আর কোনো কিছু গোপন করার প্রয়াসে তার কৌতূহল বেড়েই চলেছে। কানে আসে পিসিমার গলা, পুরোহিত মশাই, ভয়ের কি কিছু আছে? একটু চুপ থেকে ভদ্রলোক বলেন, আমি মিথ্যে আশা দিতে চাই না। আপনার ভাইপোর স্ত্রীর অর্থাৎ দীপানিতার শুভ্রর মায়ের কিভাবে এবং কখন মৃত্যু হয়েছিল মনে আছে? পিসিমা দীর্ঘশ্বাস ফেলেন, সে কি আর ভোলার? অমন সোনার প্রতিমার মতো বউ আমার, বাচ্চা বিয়েতে গিয়ে কি থেকে কি হয়ে গেল। পুরোহিত মশাই স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে বলেন, না, বাচ্চা জন্মদানের জন্য বৌমা মারা যায়নি। তাহলে? আপনারা সে সময় শোকে মুহ্যমান ছিলেন বলে আমি আপনাদের জানাইনি কিছু, তবে আপনার ভাইপো জানেন। আর ভাইপো? সেও তো বউয়ের দুঃখে সারাটা জীবন বাইরে বাড়িয়ে কাটিয়ে দিল, এখনো সংসার মুখ হলো না। কিন্তু বউয়ের কথা কি বলছিলেন? এক অশুভ শক্তি বৌমাকে আক্রমণ করেছিল। তার উদ্দেশ্য বৌমার মৃত্যু ছিল না, বৌমার গর্ভে শুভ্রর মৃত্যু ছিল। কি বলছেন আপনি? বাবুনকে কে মারতে চাইবে? কেন চাইবে? যে এই বংশকে নিশ্চিহ্ন করতে চায় সে। আর এই কারণে দীপানিতাকে ওই দিন ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা ভেবেছিলেন ও খেলতে খেলতে পড়ে যাচ্ছিল, কিন্তু তা নয়। আপনি কিভাবে বলছেন যে ওটা ওরই কাজ? কারণ সেদিনও ওই দরজা খোলা ছিল,
বলা ভালো, দরজার বাইরে লাগানো মন্ত্রপুত বাঁধন কেউ খুলে দিয়েছিল। সেই ঘর থেকে নীল আলতার পায়ের ছাপ চলে গিয়েছিল বৌমার ঘর পর্যন্ত। এমনিতেই শুভ্র জন্মে তারই কাছে এসে গিয়েছিল। বৌমাকে হাসপাতালে নিয়ে যেতে শুভ্র বেঁচে যায়, কিন্তু বৌমার উপর যে অশুভ শক্তির ছায়া পড়েছিল সে বেচারি আর সামলে উঠতে পারেনি। আপনারা যখন হাসপাতালে গিয়েছিলেন আমি সে সময় নিজে মন্ত্র পড়ে ওই ঘর আবার বন্ধ করে এসেছিলাম। তাহলে কি হবে এখন? দীপান্বিতা তার শ্বশুর বাড়িতে আছে, চিন্তার কিছু নেই। শুভ্রকে চোখে চোখে রাখবেন। কি বলছেন আপনি? আমার বাবুনের বিপদ। পিসিমার স্বর কেঁপে যায়। পুরোহিত মশাই মাথা নাড়েন। হোমযজ্ঞ করে কিছু সময়ের জন্য স্বস্তি মিলবে, কিন্তু এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী নয়। প্রতিহিংসা বড় ভয়ানক। এত বছর দরজা বন্ধ থাকায় কিছু হয়নি, কিন্তু এখন যখন কোনোভাবে খুলে গেছে। পিসিমা কাতর কণ্ঠে বলেন, এই বিপদ থেকে কি কোনো মুক্তি নেই? আছে একটা, তবে তাতে কতদূর কি হবে বলা মুশকিল। বলেন পুরোহিত মশাই। কি করছো এখানে? সুধার ডাকে চমকে ওঠে দময়ন্তী। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে সুধার হাত ধরে কিছু দূর টেনে এনে ঝরঝর করে কেঁদে ফেলে। সুধা দময়ন্তীর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? দময়ন্তী কোনো রকমে বলে, শুভ্রর খুব বিপদ মাসি। পুরোহিত মশাই বলেছেন সাবধানে রাখতে, ওকে কেউ মেরে ফেলতে চায়। সুধা মাসি চিন্তিত স্বরে বলে, ছি মা, অমন কথা বলতে নেই। না মাসি, আমি নিজে শুনেছি। পুরোহিত মশাই পিসি ঠাম্মাকে বলছিলেন কে যেন প্রতিহিংসা নিতে চায়। কে নিতে চায় মাসি, প্লিজ আমায় বলো। সুধা মাসি দ্বিধায় পড়ে যায়, বলবে কিনা বুঝতে পারে না। দময়ন্তী নিজের দুহাত মেলে ধরে, অশ্রু সজল চোখে বলে, দেখো মাসি, আমার বিয়ের মেহেন্দি এখনো স্পষ্ট। দেখো আমার সিঁথির সিঁদুর, শাখা পলা। শুভ্রই যদি না থাকে আমাকে এসব ছাড়া দেখতে পারবে তো তুমি? ভয়ে কেঁপে ওঠে সুধা। দময়ন্তী বলে, বলো মাসি, কে শুভ্রর ক্ষতি চায়? প্লিজ বলো। ঠিক আছে, দুপুরবেলায় তোমায় বলবো, তখন সবাই বিশ্রাম নিতে চলে যাবে। সুধা বলে। দুপুর হতে দময়ন্তী তার ঘরে সুধাকে এনে অনুরোধ করে, বলো সুধা মাসি, এ বাড়িতে কিসের বিপদ? সুধা দীর্ঘশ্বাস ফেলে বলে, বলছি, তবে অনেকটা আগে থেকে শুরু করতে হবে। শোনো তবে, এবারই রানীমার নাম রাজেন্দ্রানী। এটা তার শ্বশুর বাড়ি। রানীমার বাবা মা ছিলেন ভীষণ ভালো মানুষ। টাকা পয়সার কোনো অভাব ছিল না তাদের। অভাব ছিল শুধুমাত্র সন্তানের। এখন তো ছেলেপুলে না হলে কত রকমের কত চিকিৎসা হয়, তখন সেসব ছিল না। রানীমার বাবা মা মন্দিরে মন্দিরে পুজো দিয়ে মানত করে আসতেন যাতে কোল আলো করে ফুটফুটে এক সন্তান আসে, কিন্তু ভগবান সদয় হলেন না তাদের উপর। রানীমার বাবার এক বন্ধু ছিল, গায়ে থাকতো বাপ ঠাকুরদার প্রচুর সম্পত্তি, কিন্তু সে কিছুই ধরে রাখতে পারেনি। মদ জুয়ায় সব খুইয়ে বসেছে। তার বউ যখন পোয়াতি ছিল তখন তার বিশাল পেট দেখে সকলে বলেছিল পেটে নিশ্চয়ই দুটো বাচ্চা আছে। রানীমার বাবা তখন সেই বন্ধুকে গিয়ে বলেন দুটো বাচ্চা হলে যেন একটা বাচ্চা তাকে দিয়ে দেয়, তিনি অনেক টাকা পয়সা দেবেন। বন্ধু রাজি হয়ে যায়, কিন্তু বন্ধুর বউ হয় না। বাচ্চা হওয়ার আগে হঠাৎই কোথা থেকে এক বুড়ি আসে। আগে কেউ কখনো তাকে দেখেনি। বউটার পেটে হাত রেখে বলে লক্ষ্মী আসছে, এটুকুই বলে শুধু, আর তারপরে ব্যথা ওঠে। দাই আসে, বাচ্চা জন্মায়। রানীমার বাবার সে বন্ধু দাইকে টাকা পয়সা ঘুষ দিয়ে একটা বাচ্চা রানীমার বাবাকে দিয়ে দেয়, আর সেই বাচ্চাই হলো রানীমা স্বয়ং। দময়ন্তী জিজ্ঞাসা করে, বউটা তো বাচ্চা দিতে রাজি ছিল না, সে জানতে পেরে কোনো ঝামেলা করেনি? বউকে জানানো হয়েছিল একটা বাচ্চা মারা গেছে, বলে সুধা। বাচ্চা তো দুটো ছিল না, তিনটে ছিল, আর তিনটেই মেয়ে। বউটার সেই শুনে কষ্ট হলেও এই বলে নিজেকে সে সান্ত্বনা দিয়েছিল যে তার দুটো বাচ্চা তো সুস্থ আছে। একটু থেমে পুনরায় বলতে শুরু করে, একটা বাচ্চাকে দিয়ে দিতে পেরে রানীমার বাবার সে বন্ধু, মানে রানীমার যে আসল বাবা, সে হাঁপ ছেড়ে বেঁচেছিল। এমনিতেই মেয়ে জন্মেছে, তাও আবার 3খানা। বাড়ির অবস্থাও পড়ে গেছে, একটা কমলে তার সুবিধেই হয়, টাকা পয়সাও আসবে ভালো।
কিন্তু 3টে থেকে একটাকে দিতে গিয়ে ধন্দে পড়ে যায় লোকটা। শেষমেশ ভেবেচিন্তে 3টের মধ্যে যে মেয়েটা একটু শ্যামলাপানা তাকেই দিয়ে দেয়। এমনিতেও একে বিয়ে দিতে গিয়ে বেশি টাকা পয়সা লাগবে, তার চাইতে এখনই দিয়ে দিক, 2 পয়সা আসবে। টাকার থলেতে হাত বুলিয়ে বন্ধু লোকটা মনে মনে খুশি হয়। মনে পড়ে যায় সেই বুড়ির কথা, যে বলেছিল লক্ষ্মী আসছে, এই তো থলে ভর্তি লক্ষ্মী। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই সেই বন্ধু লোকটার আফসোসের শেষ থাকে না। কেন? দময়ন্তী জিজ্ঞেস করে। সুধা বলে যায়, টাকার জন্য নিজের 3টে মেয়ের মধ্যে একটাকে তো দিয়ে দিয়েছিল লোকটা, তাও আবার যে মেয়েটা একটু বেশি শ্যামলা তাকে। টাকা পয়সা পেয়ে খুব খুশি হয়েছিল, সেই টাকা ব্যবসায় লাগিয়ে বেশ সুখের মুখ দেখল। বাকি 2 মেয়ের দিকে চেয়ে মনে মনে ভাবল, যাক, ঘরের লক্ষ্মী ঘরেই আছে, বাড়তিটা চলে গেছে। ওদিকে রানীমাকে যিনি দত্তক নিয়েছিলেন তারা মেয়েকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। রানীমার জন্মস্থান থেকে অনেকটাই দূরে সে জায়গা। মেয়ের নাম রাখলেন রাজেন্দ্রানী। তাকে পড়াশোনা, আদব কায়দা সব কিছু শিখিয়ে একেবারে মেম বানিয়ে দিলেন। তাদের আগে যা সম্পদ ছিল সেসব ফুলে ফেপে 10 গুণ হয়ে গেল। দেখতে দেখতে রানীমার 15 বছরের জন্মদিন এসে গেছিল। বাড়ি ভর্তি লোকজন, হেন কেউ নেই যাকে নেমন্তন্ন করা হয়নি। রানীমা সুন্দর একটা পোশাক পরে পরীর মতো ঘুরে বেড়াচ্ছেন। রানীমার বাবা মা যার পরনাই ব্যস্ত। জন্মদিনের অনুষ্ঠান খাওয়া দাওয়ার পর যে যার মতো বাড়ি ফিরে যায়। রানীমার বাবা সবে হলঘর থেকে নিজের ঘরে যেতে যাবেন, দেখেন দরজা থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে। রানীমার বাবা এগিয়ে যান, জিজ্ঞাসা করেন, কে ওখানে? সেই লোকটা এগিয়ে আসে। চিনতে পারছো? রানীমার বাবা ভালো করে দেখেও চিনতে পারেন না, দুপাশে মাথা নাড়েন। লোকটা বলে, আমি গোপালপুর থেকে এসেছি, মনে পড়ছে কিছু? রানীমার বাবার অবাক হওয়ার শেষ থাকে না। রোগা শিরিঙ্গি চেহারা, শুকনো মুখ, মাথায় কাঁচা পাকা চুল, দেখলে মনে হবে যেন কত বয়স হয়ে গেছে। রানীমার আসল বাবা। তুমি হঠাৎ এভাবে? বাড়ির সবাই ভালো আছে তো? লোকটা ম্লান হেসে বলে, ভালো নেই বলেই তো আশা, আমি আমার লক্ষ্মীকে নিতে এসেছি। রানীমার বাবার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার মানে? আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি? তোমার মেয়েরা গোপালপুরে আছে, এখানে যে আছে সে আমার মেয়ে। লোকটা ব্যঙ্গের হাসি এসে বলে, রক্তের সম্পর্কে চেয়ে বড় কিছু নেই, সেটা আজ এত বছর পর মনে পড়ল। লোকটা ফুঁসে ওঠে, সে কৈফিয়ত তোমায় দিতে যাব না। ভালো কথায় আমার মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, নয়তো ও যে আমারই মেয়ে সে প্রমাণ আমার কাছে আছে। মনে পড়ে সেই দাইকে, যে বাচ্চা জন্মানোর সময় ছিল? রানীমার বাবা শান্ত স্বরে বলেন, বসো, আমি আসছি। লোকটা মনে মনে ভাবে, এই তো দাইয়ের কথা বলতে সিধে হয়ে গেছে, মেয়েকে ডাকতে গেল বোধ হয়। কিন্তু দেখে রানীমার বাবা কতগুলো কাগজ নিয়ে ফিরে এলেন। লোকটা বিরক্ত হয়, এসব আবার কি? মেয়েকে ডাকো, অত সময় নেই আমার। মেয়ের কি নাম রেখেছ? রানীমার বাবা হেসে বলেন, মেয়ের নামটা পর্যন্ত জানো না? কেমন আছে সেসবের ব্যাপারে এতদিন একবারও খোঁজ পর্যন্ত নাওনি, আর আজ হঠাৎ করে এসে অধিকার দেখাচ্ছ? এই কাগজগুলো দেখো, ভালো করে দেখো। এর বয়ানে পরিষ্কার লেখা আছে তুমি স্বেচ্ছায় তোমার মেয়েকে আমায় দত্তক দিয়েছ। নিচে তোমার সই, তোমার বউয়ের টিপছাপ, আর এই কাগজ হাতে লেখা নয়, উকিলের থেকে বানিয়ে এনেছিলাম আমি। লোকটার মনে পড়ে যায়, সে একটা বয়ান লেখা কাগজে সই করেছিল বটে, কিন্তু কি লেখা আছে পড়ে দেখেনি। এমনকি বউ ঘুমানোর সময় তার আঙুলের ছাপ দেওয়ার বন্দোবস্ত সেই করেছিল। ইস, কি ভুল, কি ভুল! লোকটা চেঁচাতে থাকে, ও সব আমি জানি না, আমার মেয়েকে ডাকো। তাকে তো ডাকা যাবে না, বলেন রানীমার বাবা। তোমার টাকা পয়সা লাগলে বলো, দিয়ে দিচ্ছি, তবে তোমায় টাকা দিতে আমি বাধ্য নই। তাও দিচ্ছি, বন্ধুত্বের সম্পর্কের জন্যই দিচ্ছি। তোমার ভিক্ষে আমার লাগবে না, আমি আমার মেয়েকে নিয়ে যাব। তখন কিছু টাকার জন্য ওকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পেরেছি ওই আমার আসল লক্ষ্মী। ওর জন্যই তোমার এই টাকা পয়সা, বাড়ি গাড়ি। আগে তো এত কিছু হয়নি তোমার। আমার মেয়েকে নিয়ে আসার পরেই তোমার এত টাকা, আর আমার ব্যবসাটা লোকসান হয়ে হয়ে শেষ হয়ে গেল। এখন আমার আর কোনো টাকা পয়সা চাই না। যার ভাগ্যে এত কিছু হয়েছে তোমার, তাকে নিয়ে যাব সঙ্গে করে। রানীমার বাবা বুঝিয়ে বলেন,
এসব তোমার একেবারেই ভুল ধারণা। ব্যবসায় লোকসান হওয়া খুবই স্বাভাবিক, আমারও তো কতবার হয়েছে। মাঝপথেই বলে ওঠে লোকটা, কিন্তু আর তো হয়নি। আমার মেয়েকে নিয়ে আসার পর থেকে একবারের জন্য তোমার ব্যবসায় কোনো লোকসান হয়েছে কি? 15 বছর, হ্যাঁ 15 বছরে একবারও তোমার লোকসান হয়নি। সব আমার মেয়ের জন্য। ডাকো, এক্ষুনি আমার মেয়েকে ডেকে পাঠাও। রানীমার বাবা দৃঢ় স্বরে বলেন, তাকে ডাকা যাবে না, তুমি চলে যাও। ভদ্র কথায় না গেলে আমি দারোয়ান ডাকবো। কি এত বড় সাহস তোমার? আমার মেয়ের জন্য তোমার এতবার বারন্ত, আর আমাকে তুমি দারোয়ান দেখাচ্ছ? প্রাণপণে চিৎকার করতে থাকে রানীমার আসল বাবা। ততক্ষণে দারোয়ান চলে এসেছে। রানীমার বাবা ইশারা করেন লোকটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। দারোয়ান সবে এগিয়েছে, এমন সময় আওয়াজ আসে, দাঁড়াও। রানীমার বাবা চমকে পেছনে তাকিয়ে দেখে রানীমা দাঁড়িয়ে রয়েছে। বন্ধু লোকটা মানে রানীমার আসল বাবা হাসি হাসি মুখে মেয়ের দিকে এগিয়ে আসে। মা, আমাকে চিনতে পারছিস? বোকার মতো কথা বললাম, চিনবি কি করে? সে কোন ছোটবেলায় এরা তোকে নিয়ে চলে এসেছিল। লোকটার কথা শেষ করতে না দিয়ে রানীমা বলে ওঠেন, নিয়ে চলে এসেছিল না আপনি দিয়ে দিয়েছিলেন? লোকটা থতমত খেয়ে যায়। সাত করে কেউ কি আর নিজের সন্তানকে পরের কাছে দিয়ে দেয় রে মা? বিপদে পড়েই দিয়েছিলাম। আমাকে দিয়ে দেওয়াতে তো বিপদ থেকে বেরিয়েও এসেছিলেন, তাহলে আবার নিতে এসেছেন কেন? না মানে এক প্রকার বিপদে পড়েই এসেছি। লোকটা আমতা আমতা করতে থাকে। রানীমা ভুরু কুঁচকে বলেন, বিপদে পড়লেই আমার কথা আপনার মনে পড়ে কেন বলুন তো? আগেরবার না হয় আমার মতামতের কোনো উপায় ছিল না, কিন্তু এখন আপনি আমাকে নিয়ে যেতে চাইলেই আমি যাব এমনটা আপনি ভাবলেন কি করে? না মা, নিজের বাবার সাথে অমনটা করিস না। আমার সঙ্গে চল, বাড়িতে তোরই বয়সে 2 বোন আছে তোর, 3 জনে মিলে একসঙ্গে থাকবি। না, আমি যাব না, আপনি চলে যান, বলেন রানীমা। লোকটা অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু কোনো কাজ হয় না তাতে। শেষে ফুঁসে ওঠে, হারামজাদি, এত লোভ তোর, এত লোভ! এখানে টাকা পয়সা আরাম ছেড়ে আসতে পারছিস না? টাকার লোভে নিজের বাপের চেয়ে পর বেশি আপন হলো, চল আমার সঙ্গে। বলে লোকটা রানীমার হাত ধরে টান মারে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেন রানীমা। আমার লোভ বলতে লজ্জা করে না আপনার? আমি কিছু জানি না ভেবেছেন? পেছনে দাঁড়িয়ে সবটা শুনেছি। আপনি টাকার জন্য আমাকে ছোটবেলায় দিয়ে দিয়েছিলেন, আবার সেই টাকার জন্যই আমাকে নিয়ে যেতে এসেছেন। এবার বলুন, লোভ কার, আমার না আপনার? তারপর দারোয়ানের দিকে তাকিয়ে বলেন, এনাকে বাইরে বার করে দাও। দারোয়ান টেনে হিচড়ে লোকটাকে বাইরে নিয়ে যায়। লোকটা কিছুতে যেতে চায় না, গালিগালাজ করতে থাকে, মেয়েকে সাপ সাপান্ত করতে থাকে। রানীমার চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরে। তার মা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। রানীমার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। লোকটার গলার আওয়াজ দরজার বাইরে থেকে ভেসে আসতে থাকে, তুই জীবনে কোনোদিনও সুখী হতে পারবি না, কোনোদিনও না, এই আমি বলে গেলাম। রানীমা কি আর ভাবতে পেরেছিলেন লোকটার কথাই ফলে যাবে শেষ পর্যন্ত? দময়ন্তী বলে, সুখী আর হবে কি করে, সতীন ছিল যখন। সুধা পুনরায় বলতে শুরু করে, রানীমার বাবা কিন্তু চমৎকার মানুষ ছিলেন। এত ঝামেলার পরেও তার বন্ধুর খোঁজ খবর নিয়েছিলেন। জানতে পারেন যে সেদিনের পর সে আর ঘরে ফেরেনি। তার স্ত্রী আর 2 মেয়েরা অকুল পাথারে পড়েছে। ঘরে টাকা পয়সাও নেই বিশেষ। তখন রানীমার বাবা নিজে গোপালপুরে যাওয়ার বন্দোবস্ত করেন। যাওয়ার আগের দিন রাতে যখন নিজের কাজে ব্যস্ত, রানীমা আসেন তার ঘরে। কাজ করতে করতে তিনি বলেন, কিরে মা, কিছু বলবি? রানীমা মেঝের দিকে তাকিয়ে বলেন, তুমি কাল কখন বেরোবে বাবা? সকাল সকাল বেরিয়ে যাব রে মা, নয়তো পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, বহু দূরের পথ তো। রানীমা চুপ করে দাঁড়িয়ে থাকেন। তার বাবা বুঝতে পারেন যে মেয়ে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। কিছু বলবি? না, কিছু না। রানীমার বাবা মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, কাল আমার সঙ্গে যেতে চাস? রানীমা সজল চোখে বাবার দিকে তাকিয়ে বলেন, আমায় নিয়ে যাবে বাবা? কেন নিয়ে যাব না? তুই চাইলেই যাবি। এখন তো আর তোর কাছ থেকে কিছু লুকোনো নেই, ওটা তোর জন্ম ভিটে। রানীমা বাবার বুকে মাথা রাখেন। রানীমার বাবার বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে ওঠে। মেয়েকে তো নিয়ে যাবেন বললেন, কিন্তু সেখান থেকে মেয়ে যদি তার সঙ্গে আর ফিরতে না চায়?
কিভাবে থাকবেন তিনি আর তার স্ত্রী? রক্তের সম্পর্ক না হলেও রানীমাকে যে তারা নিজেদের মেয়ের মতোই স্নেহ করেছেন, অনেক যত্নে লালন পালন করেছেন। পরের দিন সকালে বাপ মেয়েতে গোপালপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রানীমার মা ঘরে বসে চোখের জল ফেলতে থাকেন। মেয়ে হয়তো আর ফিরবে না, নিজের মা বোনদের কাছেই রয়ে যাবে। গোপালপুরে পৌঁছে একটা বেশ বড় গেস্ট হাউসে ওঠেন রানীমা আর তার বাবা। সেই দিনটা ওখানে বিশ্রাম নেন। পরের দিন সকালে জলখাবার খাওয়ার পর রানীমাকে নিয়ে হাজির হন তার আসল বাড়িতে। বাড়ির পথ ধরে যেতে গিয়ে রানীমা খুব বিব্রত বোধ করেন। আশেপাশের লোকজন তার দিকে কেমনভাবে তাকিয়ে রয়েছে আর নিজেদের মধ্যে কী সব বলা বলি করছে। বাবা, আমি গেস্ট হাউসে ফিরে যাব। সে কি, কেন? অবাক হন তার বাবা। সবাই কেমন করে দেখছে আমায়, খুব অস্বস্তি হচ্ছে বাবা। রানীমার বাবা হেসে বলেন, গেলেই বুঝতে পারবি। বাড়ির সামনে এসে ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেন রানীমা। বিশাল বড় একখানা বাড়ি, কিন্তু জরাজীর্ণ অবস্থা। একদিকটা ভেঙে গেছে, অন্যদিকের দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করেন তারা। বাইরের ঘরে দুজনে বসেন। রানীমা বেশিক্ষণ বসে থাকতে পারেন না, উঠে গিয়ে বাড়ির বাইরের দিকে বারান্দায় গিয়ে দাঁড়ান। সামনে একখানা বেশ বড় পুকুর, চারপাশে সবুজ গাছপালা। দু চোখ ভরে দেখতে থাকেন। ওদিকে ততক্ষণে রানীমার বাবার বন্ধুর বউ, মানে রানীমার যিনি আসল মা, তিনি এসে নিজের কষ্টের কথা জানান। তার সাথে কান্নাকাটিও করেন যে স্বামী এখনো ঘরে ফেরেনি। অভাবে দুশ্চিন্তায় পাগলের মতো অবস্থা তাদের। রানীমার বাবা আশ্বস্ত করেন এবার থেকে তাদের সংসার খরচ তিনিই দেবেন, মেয়েদের বিয়ের খরচও দেবেন তিনি। কথাবার্তার আওয়াজ পেয়ে রানীমা বারান্দা থেকে এসে ঘরে ঢোকেন। রানীমাকে দেখে স্তব্ধ হয়ে যান সেই মহিলা। হাঁ করে তাকিয়ে থাকেন। রানীমার বাবার দিকে তাকান। তিনি মৃদু হেসে মাথা নাড়েন। সেই ভদ্রমহিলা দৌড়ে এসে জড়িয়ে ধরেন রানীমাকে। পাগলের মতো চুমু খেতে থাকেন। এরই মধ্যে রানীমার চোখ চলে যায় পাশের ঘরে দরজার দিকে। তারই বয়সী দুটো মেয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। রানীমারও বিস্ময়ের শেষ থাকে না। দুজনকে হুবহু তারই মতো দেখতে। বুঝতে পারেন এরা তার সেই দু বোন, আর এই মহিলা তার জন্মদাত্রী মা। একই রকম দেখতে বলেই তখন আশেপাশের লোকেরা তার দিকে ওভাবে তাকাচ্ছিল। সেই মেয়ে দুটি রানীমার হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। অনেক গল্পগুজব করে। সমবয়সী দুজন বন্ধু পেয়ে রানীমাও খুব খুশি। কথাবার্তা হয়ে যাওয়ার পর রানীমার বাবা বন্ধুপত্নীর কাছ থেকে বিদায় নিতে আসেন। রানীমা এসে বলেন, বাবা, আমি আজকে এখানে থেকে যাই। তার বাবা সম্মতি জানিয়ে সকলের অলক্ষ্যে এক দীর্ঘশ্বাস ফেলে গেস্ট হাউসের পথে পা বাড়ান। গভীর যন্ত্রণায় বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। এখন আর কষ্ট পেয়ে কী হবে, এমনটা যে হবে সে তো তিনি আগেই জানতেন। গেস্ট হাউসে পৌঁছে চোখের জল মোছেন তিনি। না, মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক, খুশি থাকুক, জোর করে সঙ্গে নিয়ে যাবেন না। ওখানকারই একটা লোককে দিয়ে রানীমার বাক্সটা, যার মধ্যে করে রানীমা তার জিনিসপত্র এনেছিলেন, সেটা রানীমার কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে দেন। পরের দিন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় পেছন থেকে বাবা বাবা হাঁক আসে। রানীমা তার সেই বাক্স নিয়ে ছুটে আসছেন, সঙ্গে তার বোনেরা। স্টেশনে এসে বাক্সটা হাত থেকে ফেলে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠেন। তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিলে বাবা? রানীমার বাবারও চোখে জল। তুই আমার সঙ্গে যেতে চাস মা? কেন যাব না? ওখানে মা আছে, তুমি আছো, আর আমি যাব না? ভাবলে কি করে তুমি? বাবা, আমি তোমাদের মেয়ে, ভুলে যেও না কখনো। ট্রেন এসে যায়। রানীমা তার বাবার সঙ্গে উঠে পড়েন ট্রেনে। তার বোনেরা হাত ধরে বলে, আবার এসো কেমন? রানীমা ঘাড় নাড়েন। এরপর রানীমা গোপালপুরে বহুবার গিয়েছিলেন। তার আসল মা আর বোনেরাও তাদের বাড়িতে এসেছিল। তবে এর 2 বছরের মধ্যেই রানীমার বোনদের বিয়ে হয়ে যায়। তখনকার দিনে আরও আগে মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু তাদের বাবা সেসবের কোনো চেষ্টাই করেনি। রানীমার বাবাই উপযুক্ত পাত্র সন্ধান করে তাদের বিয়ের সমস্ত আয়োজন করেন। বোনদের বিয়ের 1 বছরের মধ্যে রানীমার বিয়েও স্থির হয়ে যায়। রানীমার বাবা আর শ্বশুরমশাই পরস্পরের পূর্ব পরিচিত। তারাই এই বিয়ে স্থির করেন। ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের 2 বছরের মাথায় রানীমার কোল আলো করে ফুটফুটে এক ছেলে হয়। তার 4 বছর পর হয় আরেক ছেলে, তার 2 বছর পর মেয়ে। স্বামী সন্তান নিয়ে খুব সুখেই কাটছিল রানীমার দিনগুলো। অবশেষে একদিন এলো রাজাবাবুর, মানে রানীমার স্বামীর জন্মদিন।
জমিদার মানুষ বলে কথা, বেশ ঘটা করে তার জন্মদিন পালন করা হতো। প্রচুর লোককে নেমন্তন্ন করা হয়েছে। তাদের মধ্যে অনেকে রানীমা চেনেন, অনেকে আবার চেনেন না। যাদের চেনেন না তাদের সঙ্গে রাজাবাবু পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই সময় রানীমার মেয়ে মাত্র কয়েক মাসের। সে কেঁদে উঠতে রানীমা তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে ঘরে চলে যান। এসে দেখেন রাজাবাবু একজন সুন্দরী মহিলার সঙ্গে হাসি ঠাট্টায় মশগুল। মহিলাকে রানীমা চেনেন না, হাসি মুখে এগিয়ে যান এই ভেবে যে রাজাবাবু হয়তো পরিচয় করিয়ে দেবেন। কিন্তু রানীমাকে দেখে রাজাবাবু অপ্রস্তুতে পড়ে যান। কেমন একটা পালাই পালাই ভাব। সে মহিলা কিন্তু একটুও ভড়কে যায় না, নিজেই রানীমার সঙ্গে পরিচয় করে। তার বাবা ওখানকারের এক প্রভাবশালী লোক, সেই সূত্রে এখানে নেমন্তন্ন। দময়ন্তী আজ করে এই মহিলাই তার মানে রানীমার সতীন। মুখে কিছু বলে না, সুধাকে জিজ্ঞেস করে সেই মহিলার নাম কি। এদিক ওদিক দেখে নিয়ে সুধা ফিসফিসিয়ে বলে, মধুমালতী। এ বাড়িতেই নাম নেওয়া মানা, তাই আমি যতটা সম্ভব রেখে ঢেকে বলবো, তুমি বুঝে নিও। দময়ন্তী ঘাড় নাড়ে। সুধা বলতে শুরু করে, রানীমা একদিন তার ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়িতে যান। বেশ কদিনের জন্য থাকতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দুদিন পর তার শ্বশুর বাড়ির দেওয়ানের সঙ্গে হঠাৎই রানীমার বাবার দেখা হয়ে যায়। জানতে পারেন রানীমার শ্বশুর মশাইয়ের শরীরটা বেশ খারাপ। সেই শুনে রানীমা তড়িঘড়ি করে ছেলেপুলেদের নিয়ে বাড়ি ফিরে আসেন। নিজের ঘরে ঢুকে চক্ষু স্থির হয়ে যায় তার। কেন? দময়ন্তী শুধোয়। রানীমা দেখেন তার ঘরে তারই বিছানায় বসে তার স্বামী আর সেই মহিলা। আলাদা করে আর নাম করছি না, দুজনে মিলে কাছাকাছি বসে হাসি ঠাট্টায় মশগুল। রানীমাকে দেখে সেই মহিলা বিছানা থেকে কোমর দোলাতে দোলাতে উঠে এসে বলে, তুমি তো বাড়িতে ছিলে না, তাই তোমার বরের একটু মনোরঞ্জন করছিলাম। বেচারা সারাদিন একা একা থেকে মুষড়ে পড়েছে। রানীমার প্রচণ্ড রাগ হয়। মনে মনে ভাবেন এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে মহিলাকে বার করে দেন। তবুও মুখে হাসি এনে বলেন, আপনার বুঝি এটাই শখ? বউয়েরা বাপের বাড়ি গেলে তাদের স্বামীদের একাকিত্ব কাটানোর জন্য মনোরঞ্জন করে বেড়ান? শুনে মহিলার মুখ অপমানে কালো হয়ে যায়। রাজাবাবু লাফিয়ে উঠে এসে রানীমাকে প্রচণ্ড জোরে একখানা চড় মারেন। লজ্জায়, ঘেন্নায়, অপমানে রানীমা কি যে করবেন ভেবে পান না। তবে এটুকু বুঝতে পারেন যে তার সুখের সংসারে ফাটল ধরেছে। যতবার স্বামীর সঙ্গে কথা বলতে যান, স্বামী তাকে অকথা কুকথা বলে চলে যান সেখান থেকে। অবশেষে সেই অভিশপ্ত দিন আসে। ওই মহিলাকে বিয়ে করে এনে হাজির হন রাজাবাবু। নিজেদের ঘর থেকে রানীমার সমস্ত জিনিসপত্র সরিয়ে সেখানে সেই মহিলার জিনিসপত্র রাখা হয়। রানীমা মনস্থির করেন, আর নয়, অনেক হয়েছে। ছেলে মেয়েদের নিয়ে তিনি বাবা মায়ের কাছে চলে যাবেন। সেই মতো গোছগাছ করে যাওয়ার আগে শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে যান তিনি। শাশুড়ি মা তো আগেই গত হয়েছেন। রানীমার শ্বশুরমশাই তার বৌমার হাতখানা ধরে বাচ্চাদের মতো কাঁদতে থাকেন। দেখে কে বলবে ইনি একসময় প্রতাপশালী জমিদার ছিলেন। যেও না মা, তোমার এই বুড়ো ছেলেটাকে ছেড়ে যেও না, এ বাড়ি ছেড়ে যেও না। তুমি এ বাড়ির লক্ষ্মী, তোমার জায়গা নেওয়ার যোগ্যতা কারণ নেই। তারপর রানীমার চোখের দিকে তাকিয়ে বলেন, তোমার স্বামী এ বংশের রীতিনীতিকে অসম্মান করেছে। দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার রীতি আমাদের বংশে নেই। আর সে কারণেই তোমার বাবা এ বাড়িতে তোমার বিয়ে দিতে রাজি হয়েছিলেন। তোমার বাবাকে দেওয়া কথা তো আমি রাখতে পারলুম না মা। তবে মনে রেখো, এ বাড়ি তোমার। এখান থেকে কেউ তোমাকে এক চুলো নড়াতে পারবে না। এ বাড়িকে তুমি দেখে শুনে রেখো। এই বলে রানীমার হাতে কতগুলো কাগজ ধরিয়ে দেন। কাগজ দেখে রানীমার বিস্ময়ের শেষ থাকে না। জমিদার বাড়িখানা তার শ্বশুর মশাই বৌমার নামে করে দিয়েছেন, তারই দলিল। খবরটা জানতে পেরে রাজাবাবুর হম্বিতম্বি দেখে কে। উঠতে বসতে গালিগালাজ, সব রানীমাকে লক্ষ্য করে। মাঝে মধ্যে রানীমা ভাবেন আর পারবেন না লড়াইটা চালিয়ে নিয়ে যেতে। কিন্তু তার শ্বশুরমশাই তাকে সাহস দিতে থাকেন। বলেন, সাহস হারিও না বৌমা। ওরা এটাই চায় যে তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার অধিকার তুমি ছাড়বে না। এভাবে দিন কাটতে থাকে। সারাদিন অশান্তি, মনে সুখ নেই। রাতে রানীমার ঘুম আসতে চায় না, শরীর ভেঙে পড়তে থাকে। একদিন তো মাথা ঘুরে পড়েই যান। তার শ্বশুরমশাই কবিরাজকে খবর দেন। কবিরাজ দেখে শুনে বলে অবস্থা বিশেষ ভালো নয়। শুনে রানীমার শ্বশুরমশাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। অপরাধ বোধে ভুগতে থাকেন তিনি। তার জন্যই মেয়েটা এ বাড়িতে রয়ে গেল। দিনের পর দিন কষ্ট পেতে পেতে আজ এই অবস্থা। এরই মধ্যে রাজাবাবু তার নতুন বউকে নিয়ে কোথায় একটা ঘুরতে গেলেন। বউটা বিয়ের সময় নিজের একখানা কাজের মেয়ে নিয়ে এসেছিল, সে রয়ে গেল বাড়িতে।
রানিমার শ্বশুরমশাই অনেক ভাবনা চিন্তা করে রানিমার বোনদের শ্বশুরবাড়িতে সমস্ত ঘটনা জানিয়ে চিঠি পাঠালেন। রানিমার বাবা মাকে এখনই কিছু জানাতে বারণ করে দিলেন, যদি শেষ চেষ্টায় কিছু করে উঠতে পারেন। চিঠি পেয়েই রানিমার দুই বোন তার শ্বশুরবাড়িতে চলে আসে। রানিমাকে দেখে চোখ দিয়ে জল পড়তে থাকে তাদের। কি চেহারা হয়েছে, রোগা হয়ে গেছেন, চোখের তলায় কালি, মুখখানা শুকিয়ে গেছে, সেই লালিত্য আর নেই। রানিমার বোনেরা ঠিক করে তাদের বোনের দেখভাল তারাই করবে। সেই মতো এক বোন রানিমার কাছে বসে থাকে, আর অন্যজন রান্নাঘরে যায় রানিমার জন্য খাবার আনতে। ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। আড়াল থেকে দেখে রাজাবাবুর নতুন বউয়ের সেই কাজের মেয়ে একটা দুধের গ্লাসে গুঁড়ো মতো কি মেশালো। তারপর গ্লাস নিয়ে রানিমার ঘরের দিকে রওনা দিল। রানিমার সেই বোন দৌড়ে গিয়ে অন্য দিক দিয়ে ঘরে ঢুকে কাজের মেয়েটাকে বলল, তুমি এখানে রেখে দিয়ে যাও, আমরা খাইয়ে দেব, ও তো এখন ঘুমোচ্ছে, ডাকার দরকার নেই। মেয়েটা চলে যেতে দু বোন নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারে রানিমার সতিনী তার কাজের মেয়েকে এসব করতে বলে দিয়ে গেছে, আর এই কারণেই রানিমার শরীরের এই অবস্থা। রানিমাকে মেরে ফেলে জমিদার বাড়ি কবজা করবে। রানিমার বোনেরা তার জন্য খাবার আনতে গেলে সেই মেয়েটা শুধু বাধা দেয়, না না, আপনারা অতিথি মানুষ, আপনাদের দিয়ে কাজ করালে দাদাবাবু রাগ করবেন। একদিন কাজের মেয়েটা ছাদে কাপড় মেলতে গেছে, রানিমার দুই বোন তাকে গিয়ে পাকড়াও করে, তুমি আমাদের বোনের খাবারে কি মেশাও? মেয়েটা থতমত খেয়ে যায়, না না, কিছু মেশাই না তো। কি মেশাবো? লুকিয়ে কোনো লাভ নেই, আমরা নিজেদের চোখে দেখেছি, সত্যি কথা বলে দাও। এখানে তোমার দাদাবাবু বা তার নতুন বউ কেউ নেই যে তোমাকে বাঁচাবে। এরই মধ্যে মেয়েটা পিছু হটতে হটতে একদম ছাদের ধারে চলে আসে। ছাদের পাঁচিল তেমন উঁচু নয়, টাল সামলাতে না পেরে নিচে পড়ে মারা যায়। সারা বাড়ি রটে যায়, ছাদে কাপড় মেলতে গিয়ে অসাবধানতায় কোনোভাবে পড়ে গেছে। এদিকে রানিমাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন। সপ্তাহখানেক পর রানিমার স্বামী তার নতুন বউকে নিয়ে ফিরে আসেন। রানিমার বোনেরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে রাখে যে সারাক্ষণ তারা মাথায় ঘোমটা দিয়ে রাখবে, তাদের মুখ যেন কেউ দেখতে না পায়। এদিকে রানিমা সুস্থ হতে থাকলেও এখনও বেশ দুর্বল, চলাফেরা বিশেষ করতে পারেন না। তার সতীন কাজের মেয়ের মারা যাওয়ার খবর পেয়ে রাগে ফুঁসতে থাকে। তার ধারণা হয় এর পেছনে রানিমার হাত রয়েছে। এদিকে রানিমাকে সুস্থ হয়ে উঠতে দেখে সে চিন্তায়ও পড়ে যায়। একে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, মনে মনে ভাবে সে। একদিন দুপুরে সবাই যখন ঘুমোচ্ছে, রানিমার সতীন হাতে একটা বাটি নিয়ে পা টিপে টিপে তার ঘরে আসে। দেখে রানিমা নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, কিন্তু দেখো আমি ঘুরতে গিয়ে তোমার কথা মনে করে ঠাকুরের চরণামৃত নিয়ে এসেছি, এটা খেয়ে নাও, দেখবে তুমি অমনি সেরে উঠবে। খুব জাগ্রত ঠাকুর, বলে রানিমাকে ধরে উঠিয়ে বসায় সে। ঠাকুরের চরণামৃত, সে তো বড় শুভ জিনিস, আমার সঙ্গে তুমিও খাও একটু, রানিমা বলেন। সে মহিলা থতমত খেয়ে যায়, তারপর সামলে নিয়ে বলে, তা কি করে হয় বলো, তোমার শরীর খারাপ আর আমি তোমার জন্য আনাই প্রসাদে ভাগ বসাবো, নাও খেয়ে নাও। রানিমা বাধা দিতে যান, হঠাৎ সে মহিলা বাঁ হাত দিয়ে রানিমার চুলের মুঠি ধরে ডান হাত দিয়ে বাটির মধ্যেকার সেই তরলটা রানিমাকে জোর করে খাইয়ে দিতে যায়। এবার রানিমা সোজাভাবে তার দিকে তাকান, বাঁ হাতটা ছাড়িয়ে নিয়ে মুচড়ে ধরেন। মহিলার পেছন থেকে তার খোপাটা ধরে কেউ সজোরে পেছন দিকে একটা টান মারে। মহিলা আহ করে চেঁচিয়ে ওঠে, আর রানিমা সেই সুযোগে বাটির তরলের সবটা সেই মহিলার মুখে ঠেলে দিয়ে তার মুখ চেপে ধরেন। মহিলা কিছুতেই গিলতে চায় না, তারপরে যে পেছন থেকে তার খোপা টেনে ধরেছিল সে মহিলার নাক চেপে বন্ধ করে দেয়। নিঃশ্বাস নিতে না পেরে সে মহিলা তরলটা গিলে ফেলতে বাধ্য হয়। ওটা গিলে ফেলতেই তার গলা বুক জ্বলে যেতে থাকে, গলা চেপে ধরে বিছানা থেকে পড়ে যায়। আরও চমকে ওঠে, দেখে রানিমা খাটের তলায় শুয়ে ঘুমিয়ে আছেন। তাহলে ওপরে কে শুয়েছিল? মহিলার সামনে এসে দাঁড়ায় রানিমার দুই বোন। তিনজনকে অবিকল এক দেখতে হওয়ায় সেই মহিলা ঠাউর করে উঠতে পারেনি যে কে আসল। রানিমার বোনেরা মহিলাকে ধরাধরি করে তার ঘরে রেখে দিয়ে চুপচাপ চলে আসে। বোনকে খাটের তলা থেকে বার করে সযত্নে খাটে শোয়ায়, আর ওদিকে রানিমার সতীন নিজের ঘরে খাটের উপর মুখ থেকে রক্ত উঠে মারা যায়। তারপরে শুরু হয় একের পর এক বিপদ। সুধা বলে চলে, নতুন বউ মারা যাওয়ার পর রাজাবাবু কেমন একটা হয়ে যান যেন, বেশি কথা বলেন না, চুপচাপ বসে থাকেন নিজের মতো, খাওয়া দাওয়াও করেন না সেভাবে। গোটা বাড়িখানা নিস্তব্ধ নিঝুম হয়ে যায়। স্বামীকে দেখে রানিমার খারাপও লাগে, মনে কষ্টও হয়। এত বছরের সংসার তার, এত ভালোবাসেন স্বামীকে, আর সেই স্বামী তাকে তার মতো ভালোবাসতে পারল না। অন্য মেয়ে মানুষে মন মজল,
সে মারা যেতে এত দুঃখ, আর রানীমা যখন মরতে বসেছিলেন তখন এই রাজাবাবুই নতুন বউ নিয়ে ঘুরতে ফিরতে ব্যস্ত। একটিবারের জন্য তিনি কেমন আছেন খোঁজ নেননি, দেখতে আসেননি। স্বামীর উপর প্রবল অভিনয় হয় রানীমার, কিন্তু সময় সব কষ্টকে ধীরে ধীরে ফিকে করে আনে। রাজাবাবুর বেলায়ও তেমনটা হয়। ধীরে ধীরে তিনি স্বাভাবিক হয়ে উঠতে থাকেন, বুঝতে পারেন বউয়ের উপর কেমন অবিচার করেছিলেন। মনে মনে লজ্জিত হন, কিন্তু মুখে ক্ষমা চেয়ে উঠতে পারেন না। রানীমার সতীর মারা যাওয়ার 1 বছর পূর্ণ হলো। তার মৃত্যুবার্ষিকীর পুজো চলছে। পুরোহিতের সঙ্গে রাজাবাবু পুজোয় বসেছেন। হঠাৎ করে হোমের আগুন থেকে গলগল করে কেমন ধোঁয়া বেরোতে শুরু করে। গোটা ঘর ধোঁয়ায় সাদা হয়ে যায়। সবাই কাশতে থাকে। ধোঁয়া কাটলে দেখা যায় আসনের উপর রাজাবাবুর প্রাণহীন দেহটা পড়ে রয়েছে। গলায় আঘাতের চিহ্ন, সরু কাঠির মতো আঙুল দিয়ে তার গলা টিপে কেউ যেন তাকে খুন করেছে। গোটা বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুবার্ষিকীর পুজো অসমাপ্ত রয়ে যায়। 2 দিন যেতে না যেতেই বাড়ির এক চাকরকে সিঁড়ির উপর মৃত পাওয়া যায়। তার গলাতেও অমন দাগ। পরের দিন দুপুরে এক কাজের মেয়ের ওই দশা হয়। পুরোহিতকে ডেকে পাঠানো হয় পুজো সম্পন্ন করতে। পুজো যখন মাঝপথে আবার আগের মতো ধোয়ার ঘটনা ঘটে। এবার খুন হয় পুরোহিত। ভয়ে ও বাড়িতে কোনো পুরোহিত তার মৃত্যুবার্ষিকীর পুজো সম্পন্ন করতে রাজি হয় না। দময়ন্তী জিজ্ঞেস করে, একটা ব্যাপার বুঝতে পারলাম না, রানীমার সতীনের প্রেতাত্মা এতদিন পর হাজির হলো কেন? আসার হলে আগেই তো এসে মেরে ফেলতে পারত। সুধা বলে, সেটা ঠিক বলতে পারবো না, তবে মনে হয় তার প্রেতাত্মাকে কেউ জাগ্রত করেছিল। পুনরায় বলতে শুরু করে, বাড়ি প্রায় সব চাকর বাকরি পালিয়েছে, থাকার মধ্যে বাড়ির মালি আর এক বুড়ি ঝি, সঙ্গে ছোট ছোট 3টে ছেলে মেয়ে নিয়ে রানীমা আর তার শ্বশুরমশাই। রানীমা সবসময় ভয়ে কাটা হয়ে থাকেন, কখন যে কি হয়ে যায়, তার বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয়। সন্ধেবেলায় রানীমা নিজের ঘরে বসে কাঁদছেন। এমন সময় ঘরে ঢোকে সেই বুড়ি ঝি। রানীমার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, ছি মা, ভর সন্ধেবেলায় বাড়ির বউকে চোখের জল ফেলতে নেই, এতে বাড়ির সকলের অমঙ্গল হয়। তুমি তো এ বাড়ির লক্ষ্মী। রানীমা অসহায়ের মতো বলেন, আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, কি করে বাঁচাবো সকলকে। বুড়ি একটু ভেবে নিয়ে বলে, তুমি শাপলাগঞ্জ থেকে হরিহর ওঝাকে খবর দাও, পারলে সেই পারবে, তার কাছে বিশেষ ক্ষমতা আছে। তাদের বংশের কাউকে কোনো অশুভ শক্তি কোনোদিনও ক্ষতি করতে পারবে না। হরিহর ওঝাকে নিয়ে এলে পুজোর মাঝপথে তাকে কেউ মারতেও পারবে না। পরের দিন সকাল হতেই রানীমা তার শ্বশুর মশাইকে বলে শাপলাগঞ্জে লোক পাঠান হরিহর ওঝাকে নিয়ে আসার জন্য, কিন্তু হরিহর ওঝা আসে না। তখন রানীমা তার ছেলেপুলেদের সঙ্গে নিয়ে নিজে যান ওঝার বাড়িতে। হরিহরকে দেখে রানীমা কিছুটা বিস্মিত হন। সাধারণ ধুতি আর ফতুয়া পরা লোক, দেখলে মনে হবে গায়ে মাস্টারি করে। লাল শালু নেই, কপালে তিলক নেই, সিঁদুরের দাগ নেই। রানীমা ওঝার ছবি যেমন কল্পনা করেছিলেন তার সাথে কিছুই মেলে না। রানীমা অনেক করে অনুরোধ করেন, তাও হরিহর রাজি হয় না আসতে। রানীমা তার বাচ্চাদের সামনে টেনে এনে বলেন, ঠিক আছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে না, আমি বরং নিজে হাতে আমার সন্তানদের শেষ করে দিচ্ছি। প্রেতিনীর হাতে মরার চেয়ে মায়ের হাতে মরুক। বলে ঘরের কোণ থেকে একখানা দা তুলে নিয়ে বাচ্চাদের দিকে ধেয়ে যান। মায়ের ওই মূর্তি দেখে বাচ্চারা ভয়ে কেঁদে ওঠে। হরিহরের বউ রানীমাকে ধরে ফেলে, যত্ন করে চৌকিতে বসায়। তারপর ঘরের মধ্যে থেকে দরকারি জিনিসপত্র এনে স্বামীর হাতে তুলে দেয়। হরিহর রানীমার সঙ্গে তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে পা রেখে হরিহর সকলকে নির্দেশ দেয় কেবলমাত্র একটা ঘরে থাকার জন্য। এমনিতেই বাড়িতে আর বেশি লোক নেই এখন। সকলকে বলে একটা ঘরেই থাকতে, কেউ একা থাকবে না। পরের দিন সকালে হরিহর সেই কাপড়টা চায়। রানীমার সতীন বিয়ে করে এ বাড়িতে আসার পর গৃহপ্রবেশের সময় দুধে আলতায় পা রেখে যে কাপড়ের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, ওটাই তার একমাত্র স্মৃতিচিহ্ন এ বাড়িতে। বাকি সব তার বাপের বাড়ি লোকেরা নিয়ে গিয়েছিল। অনেক খুঁজে পেতে রানীমা নিয়ে আসেন সেই কাপড়। হরিহর ওঝা পুজো শুরু করে। পুজো শুরুর আগে সকলকে বলে দেয়, পুজো চলাকালীন অনেক বাধা আসবে, কেউ যেন কোনোভাবে তাতে সাড়া না দেয়। পুজো চলতে থাকে। বাইরে এমন আওয়াজ হয় যেন ঝড় উঠেছে। দরজা জানালাগুলোয় দুমদাম আওয়াজ হচ্ছে। রানীমা তার ছেলে মেয়েদের জাপটে ধরে বসে আছেন। পুজো শেষের পর হরিহর সেই কাপড়টা বার করে রানীমার সতীনের পায়ের ছাপগুলোর ওপর গাঢ় নীল রঙের আলতার মতো কি একটা লাগাতে থাকে। এমন সময় বারান্দার দিক থেকে আওয়াজ আসে, আমায় একটু জল দেবে, একটু জল। রানীমা মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ান। এ যে তার স্বামীর কণ্ঠস্বর। ফিরে এসেছেন, তার স্বামী ফিরে এসেছেন। জল চাইছেন একটু, না দিয়ে থাকা যায়? রানীমা সবে বেরোতে যাবেন, তার শ্বশুর মশাই বাধা দেন।
কোথায় যাচ্ছ মা? রানীমা বিহবলের মতো বলেন, শুনতে পাচ্ছেন বাবা, আপনার ছেলে ডাকছে, জল চাইছে, যাই আমি দিয়ে আসি। না মা, ও আমার ছেলে নয়, তোমার স্বামী নয়, ও মায়ার ডাক, যেও না মা, ছেলে মেয়েদের কাছে গিয়ে বসো। তবুও রানীমা যাওয়ার জন্য আকুপাকু করতে থাকেন। শেষে তার শ্বশুরমশাই বাধ্য হয়ে একখানা চড় মারেন তাকে। কাঁদতে কাঁদতে বলেন, ও তোমার স্বামী নয়, কতবার বলবো, তোমার স্বামী মরে গেছে, আর ফিরবে না। তোমার স্বামীর গলা করে ডাকছে, তুমি গেলে তোমার ছেলে মেয়েগুলোকে মেরে ফেলবে। এবার রানীমার সম্বিত ফেরে, দৌড়ে গিয়ে বাচ্চাদের আঁকড়ে ধরে বসে থাকেন। বাইরে সেই আওয়াজ থেমে যায়, হরিহরের কাজও সম্পন্ন হয়ে যায়। এ বাড়ি থেকে যাওয়ার আগে সে রানীমার সতীনের ঘরের বাইরের কড়ায় একটা মন্ত্র পড়া লাল রঙের মোটা সুতো বেঁধে দিয়ে চলে যায়। তারপর থেকে আর কোনো উৎপাত হয়নি। অঘটন ঘটল সেই শুভ্রর মায়ের সময়, মানে তোমার শাশুড়ির সময়। দময়ন্তী জিজ্ঞেস করে, আচ্ছা মাসি, হরিহর ওঝা যখন রানীমার সতীনের শেষ স্মৃতিচিহ্ন সেই পায়ের ছাপের কাপড়ে মন্ত্রপুত নীল রঙের আলতা লাগিয়ে দিয়ে যায়, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গিয়েছিল। আবার সব নতুন করে শুরু হলো কি করে? সুধা বলে, সেটাই বুঝতে পারছি না। এ বাড়িতে থাকা সেই মেয়ে মানুষের শেষ চিহ্ন তো নষ্ট হয়ে গেছে, তাহলেই অশুভ ছায়া এত শক্তি পাচ্ছে কোথা থেকে? দময়ন্তীর মাথায় সারাক্ষণ রানীমার কথাই ঘুরতে থাকে। কত চিন্তা এসে জমা হয়, কি যে আছে তার কপালে। সব সময় সতর্ক থাকে, শুভ্রর সঙ্গে ছায়ার মতো লেগে থাকে। পরের দিন শুভ্র অফিস গেছে। দময়ন্তীর মন মেজাজ ভালো নেই। একে দুশ্চিন্তা, তার উপর পিসি ঠাম্মা তাকে আবার পছন্দ করেন না। হঠাৎই, কি গো, কেমন আছো? শুনে চমকে পেছনে তাকায় দময়ন্তী। দেখে হাসি মুখে কাবেরী দাঁড়িয়ে আছে। মুখে হাসি টেনে কাবেরীকে ঘরে এনে বসায় সে। খুব ভালো করলে এসে, সারাদিন তো চুপচাপ বসেই থাকি, কাজও নেই তেমন। তুমি এলে এবার দুটো গল্প করতে পারবো। অনেক গল্প হয় দুজনের। দময়ন্তী একবার ভাবে রানীমার সতীনের ব্যাপারটা কাবেরীকে বলবে কিনা, যদি এই বিপদের দিনে সে কোনোভাবে সাহায্য করতে পারে। তারপর ভাবে, না থাক, ঘরের কথা বাইরে গেলে নতুন করে আবার কি ঝামেলা শুরু হবে কে জানে। এই যা দেখেছ, বক বক করতে করতে ভুলেই গেছি। ব্যাগ থেকে একটা বেশ বড় সাইজের টিফিন বক্স বার করে কাবেরী। কি আছে এর মধ্যে? কাবেরী সাবধানে টিফিন বক্সটা খোলে। ইউটিউব দেখে মিক্সড বিরিয়ানি বানিয়েছিলাম। আমি কত আগ্রহ করে নতুন নতুন খাবার বানাই, কেউ কিন্তু খায় না জানো তো। বাবা মা দিদিকে কত করে বলি একটু টেস্ট করে দেখতে, কেউ খাবে না। তোমার কথা মনে পড়লো তাই নিয়ে এলাম। তারপর একটু ইতস্তত করে বলে, বিরিয়ানির ভাতটা একটু নরম হয়ে গেছে, আসলে প্রথমবার করলাম তো। দময়ন্তী হাসতে হাসতে বলে, তাতে কি হয়েছে, প্রথমবার একটু ভুলচুক সকলেরই হয়। আমি তো প্রথমবার চাউমিন বানাতে গিয়ে যে কাণ্ড করেছিলাম, বেশি সেদ্ধ হয়ে গিয়ে মণ্ড পাকিয়ে সে এক বিচ্ছিরি ব্যাপার। আচ্ছা চলো দুজনে মিলে খেয়ে নিই। খাবারটা একটু গরম করে নিয়ে গল্প করতে করতে দময়ন্তী আর কাবেরী খেয়ে নেয়। দিনটা বেশ ভালোই কাটে দময়ন্তীর। কাবেরীকে তার খুব ভালো লাগে। মনে মনে ভাবে কখনো কোনো সাহায্যের দরকার হলে তাকে সে অবশ্যই জানাবে। ফেসবুকে দময়ন্তী কাবেরীর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। নোটিফিকেশন আসে কাল কাবেরীর জন্মদিন। দময়ন্তী চিন্তায় পড়ে যায়, কিছু একটা উপহার তো দিতেই হবে। এত ভালো বন্ধু তার জন্য খাবার বানিয়েও এনেছিল। কিছু না দিলে খারাপ দেখায়। অবশেষে অনেক ভেবেচিন্তে শুভ্রকে বলে তার জন্য আঁকার কাগজ আর রং তুলি নিয়ে আসতে। কদিন পর কাবেরী আবার আসে তাদের বাড়িতে। দময়ন্তী তার দিকে একখানা বড় চৌকো মতো জিনিস বাড়িয়ে ধরে, রঙিন মোড়কে মোড়া। কাবেরী মোড়কটা খুলে অবাক হয়ে যায়। দময়ন্তী তার ছবি এঁকেছে, এত সুন্দর এঁকেছে, হুবহু মিল। শুধু তাই নয়, ছবিটাকে আবার বাঁধিয়েও এনেছে। তোমার জন্মদিনের উপহার, একগাল হেসে বলে দময়ন্তী। কাবেরী কি যে বলবে ভেবে পায় না। সে এমন উপহারের প্রত্যাশাই করেনি। বিহ্বল হয়ে শুধু বলতে থাকে, কি সুন্দর, কি সুন্দর। দেখতে দেখতে অষ্টমঙ্গলা এসে যায়। শুভ্রর অফিসে জরুরি একটা মিটিং ছিল। শুভ্র দময়ন্তীকে বলে গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে, সে একেবারে অফিস থেকে রওনা হয়ে যাবে। সেই মতো দময়ন্তী রওনা হয়ে যায়। অনেক দূরের পথ, বাড়িতে পৌঁছেও যায় সে, কিন্তু বিকেল গড়িয়ে যায়, শুভ্রর কোনো খবর নেই। অবশেষে শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে অফিস থেকে বাড়িতে এসেছিল শুভ্র, স্নান করে বেরোবে বলে। কিভাবে যেন সিঁড়ি থেকে পড়ে গেছে, পায়ে চোট লেগেছে। ফোন হচ্ছিল না বলে দময়ন্তীকে কেউ জানাতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে। সেই শুনে দময়ন্তী তো চিন্তায় চিন্তায় পাগলের মতো দশা। তখনই রওনা হবে বলে বেরোতে যায়, তার মা বারণ করেন। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে,
পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, তার চাইতে ভোর ভোর বেরিয়ে পড়ুক। শুভ্র ফোনে সেটাই বলে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না দময়ন্তী। ভোর হতেই বেরিয়ে পড়ে। শ্বশুরবাড়িতে পৌঁছে দৌড়ে হাজির হয় নিজের ঘরে। বিস্ময়ের শেষ থাকে না তার। শুভ্রর পায়ের নিচের দিকে ব্যান্ডেজ করা, সে বিছানায় বসে আছে, আর তার থেকে খানিকটা দূরে বসে শুভ্রর অফিসের কলিগ মধুরিমা। দুজনে গল্পে মশগুল। দময়ন্তী কোনো সাড়া করতে পারে না, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মনে পড়ে যায় রানিমার ঘটনা। তার সাথেও তো এমনই হয়েছিল। বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখেছিলেন তার স্বামী মধুমালতীর সঙ্গে হাসি ঠাট্টায় ব্যস্ত। তাহলে কি সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তার সঙ্গে? তারপরে দময়ন্তীর খেয়াল হয় মধুমালতী আর মধুরিমা, কি অদ্ভুত মিল নাম দুটোয়। ঘটনাতেও মিল। তাহলে কি মধুরিমা মধুমালতীর কেউ হয়? বৌভাতের পরের দিন রানিমার সতীনের ঘরে দরজা যে খোলা ছিল, সেটা কি মধুরিমারই কাণ্ড? দরজার বাইরের মন্ত্রপুত বাঁধন তার মানে এই খুলেছিল? অনুষ্ঠান বাড়িতে কোন ফাঁকে দরজা খুলে দিয়ে কেটে পড়েছে? দময়ন্তীর হাত থেকে ধপ করে ব্যাগটা পড়ে যায় মেঝেতে। সেই আওয়াজে শুভ্র তাকিয়ে দেখে দময়ন্তী দাঁড়িয়ে। হাসতে হাসতে মধুরিমাকে বলে, এই যে আমার অর্ধাঙ্গিনী হাজির। সারাক্ষণ শুধু টেনশন করে। সকাল হতে না হতে চলে এসেছে। তবে খারাপ লাগছে যে অষ্টমঙ্গলে আমি যেতে পারলাম না। মধুরিমা উঠে দাঁড়ায়। আমি তাহলে এখন নিজের ঘরে যাচ্ছি বলে চলে যায়। দময়ন্তী শুভ্রর কাছে ছুটে আসে। নিজের ঘর মানে? উনি কি এখানে থাকবেন নাকি? শুভ্র বলে, কি যে মুশকিল, কি বলবো। দিদি ফোন করেছিল, আমার ঘটনাটা জানতে পেরে ওকে খবর দিয়েছে, আরও তল্পিতল্পা গুছিয়ে এখানে এসে হাজির হয়েছে। তুমি বাপের বাড়ি গেছো শুনে বলে ও নাকি এখন থেকে আমার দেখাশোনা করবে। এই তো আমি এসে গেছি, ওনাকে এবার চলে যেতে বলো। শুভ্র বিপাকে পড়ে যায়। কি বলি বলো তো? ওভাবে কি কাউকে বলা যায় যে তুমি চলে যাও? বিয়ের সময় বেশ অনেকদিন অফিসে কোনো কাজই করতে পারিনি, সব মধুরিমাই সামলেছে। এখনও অফিসের দরকারি জিনিসপত্র নিয়ে এখানে এসেছে যাতে আমি বাড়ি থেকে কাজ করতে পারি। এখন চলে যেতে বললে খারাপ দেখাবে না? দময়ন্তীর মনে মনে খুব রাগ হলেও মুখে কিছু বলে না। আর শুভ্রকে বলে কী বা হবে, তার তো এতে সত্যি কোনো দোষ নেই। যাকে চোখে চোখে রাখতে হবে। তবু মাথা থেকে চিন্তা যায় না। এ যেন রানিমার ঘটনার সঙ্গে অবিকল মিলে যাচ্ছে। দময়ন্তী স্বামীকে দাবড়ে ওঠে। সাবধানে একটু চলাফেরা করতে পারো না? অমনি পড়ে গেলে? না গো, আমি সাবধানেই চলি। কিভাবে যে পড়ে গেলাম নিজেই জানি না। মনে হলো কেউ যেন ধাক্কা দিয়ে ঠেলে দিল, কিন্তু তখন কেউই ছিল না আশেপাশে। শুভ্রর কথা শুনে দময়ন্তীর মুখখানা শুকিয়ে যায়। এত অসহায় লাগে, কি যে করবে ভেবে উঠতে পারে না। সেদিন সন্ধেবেলা দময়ন্তী বারান্দা দিয়ে যেতে গিয়ে দেখে দূরের বারান্দায় আবছা অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে রয়েছে। হাওয়ায় চুল উড়ছে, শাড়ির আঁচল উড়ছে। দময়ন্তীর খুব রাগ হয় মধুরিমার ওপর। জানে যে ওদিকে যাওয়া বারণ, তাও গিয়ে দাঁড়িয়ে আছে। কোনো বিপদ আপদ হলে তো তাদেরই দোষ হবে। নাকি মধুরিমা চায় শুভ্র গিয়ে তাকে বিপদ থেকে বাঁচাক? হিরো হিরোইন সাজার শখ হয়েছে? থাক, ওখানে দাঁড়িয়ে থাকুক, মজা টের পাবে। এসব ভেবে চলে যেতে গিয়েও দাঁড়ায় দময়ন্তী। একটা মানুষ এভাবে বিপদে পড়বে আর সে চলে যাবে? মন ঠিক সায় দেয় না। চেঁচিয়ে ডাকতে থাকে, শুনছেন? ওদিক থেকে চলে আসুন, ওখানে যাওয়া বারণ আছে। শুনছেন? তাও সে ছায়ামূর্তি নড়ে না। দময়ন্তীর ভয়ানক রাগ হয়। এত করে রাগছে তাও সরছে না। এদিকে তার চিৎকার চেঁচামেচিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুভ্র এসে হাজির হয়। পেছন থেকে বলে ওঠে, কার সঙ্গে কথা বলছো? আরে দেখো না, কখন থেকে বলছি। বলে পেছন ফিরতে স্তব্ধ হয়ে যায় দময়ন্তী। মধুরিমা তো শুভ্রর পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে ওটা কে? সামনে তাকিয়ে দেখে সে ছায়ামূর্তি একেবারে কাছে চলে এসেছে। অন্ধকারে ঠিকমতো দেখতে পায় না, শুধু দেখে চোখ দুটো তার লাল হয়ে জ্বলছে। অদ্ভুত একটা শব্দ করে সে ছায়ামূর্তি লম্বা হাত বাড়ায় শুভ্রর গলা লক্ষ্য করে। দময়ন্তী ঝট করে এসে শুভ্রর সামনে দাঁড়িয়ে পড়ে। ছায়ামূর্তি তখন দময়ন্তীর গলা টিপে ধরে। দময়ন্তীর শ্বাস বন্ধ হয়ে আসে। তার সাথে শুনতে পায় সেই ছায়ামূর্তির গগনভেদী চিৎকার। দময়ন্তীর গলাটা ছেড়ে দিয়ে ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় শুভ্র পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল। দময়ন্তী মেঝেতে লুটিয়ে পড়তে তার দিকে ছুটে গিয়ে শুভ্র আর মধুরিমা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসে। শুভ্র তো অবস্থা শোচনীয়। সে ভেবেছে দময়ন্তী মারা গেছে। সবাই মিলে তাকে আশ্বস্ত করে দময়ন্তী জ্ঞান হারিয়েছে শুধু। অনেক চেষ্টার পর দময়ন্তীর জ্ঞান ফেরে। চোখ মেলে তাকায়। চোখ খুলেই ঘাবড়ে যায় দময়ন্তী। তার সামনে স্বয়ং পিসি ঠাম্মা বসে রয়েছেন। যে ঠাম্মা তাকে পছন্দ করেন না, তিনি তার কাছে বসে রয়েছেন। অবাক হয়ে যায় সে।
পিসি ঠাম্মা নির্দেশ দেন দময়ন্তীর জন্য ঈষৎ উষ্ণ দুধ নিয়ে আসতে। যদিও দুধ খেতে তার একেবারে ভালো লাগে না, তবুও পিসি ঠাম্মার ভয়ে সে ঢকঢক করে খেয়ে ফেলে সবটা। দময়ন্তী একটু সুস্থির হলে পিসি ঠাম্মা সকলকে আদেশ দেন ঘর থেকে চলে যেতে। সকলে চলে যাওয়ার পর তিনি দময়ন্তীকে বলেন, আজ তুমি যাকে দেখেছ সে বাড়ির রানীমার সতীন। আশা করি তুমি ঘটনাটা সমস্তটাই জানো। শুধু আমাকে বলেছে যে সে তোমায় জানিয়েছে। তারপর একটু থেমে বলেন, সে আজ বাবুনকে নিতে এসেছিল। তুমি তার সামনে এসে পড়া নিতে পারেনি, তোমায় মারতে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো আজ অবধি তার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারেনি, কিন্তু তোমায় সে ছেড়ে দিল। দময়ন্তীর এবার একটু রাগ হয়। তাকে মেরে ফেলেনি বলে কি পিসি ঠাম্মার আফসোস হচ্ছে? পিসি ঠাম্মা ঘুরে এসে দময়ন্তীর সামনে এসে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোমার বংশ পরিচয় কি? দময়ন্তী ভড়কে যায়। আবার বংশ পরিচয়? তার পদবি নিয়ে তো কত লোকে কত কথাই না শোনালো। উচ্চ বংশের ছেলেকে বিয়ে করেছে বলে আবার ঘুরে ফিরে সেই এক কথা। আমার বাবা সরকারি দপ্তরে কাজ করেন, দময়ন্তী জানায়। আমার ঠাকুরদা ঠাকুমা আমার কাকা কাকিমার সঙ্গে দেশের বাড়িতে থাকেন। তোমার ঠাকুরদা কি করেন? এখন কিছু করেন না, তবে আগে করতেন। উনি জ্যোতিষী। কাল তোমার দেশের বাড়িতে যাব, সকাল সকাল তৈরি হয়ে যেও, বলে ঘর থেকে বেরিয়ে যান পিসি ঠাম্মা। পিসি ঠাম্মার কথা শুনে দময়ন্তী হতভম্ব হয়ে যায়। যে পিসি ঠাম্মা তাকে পছন্দই করেন না, তিনি কিনা যাবেন তার দেশের বাড়িতে। শুভ্রর সঙ্গে দেখা হতেই একরাশ উত্তেজনা নিয়ে খবরটা জানায় দময়ন্তী। শুভ্র অবাক হয়, কিন্তু এই হঠাৎ যাওয়ার কারণটা বুঝতে পারে না। পরের দিন সকাল হতেই পিসি ঠাম্মা, শুভ্র আর দময়ন্তী বেরিয়ে পড়ে। মধুরিমা একবার মৃদু বাধা দিতে এসেছিল, শুভ্র বাড়িতে থাকুক, পায়ের চোট এখনও সারেনি, রেস্টের দরকার। পিসিমা তাকে দাবরানি দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। দেখো বাছা, তোমায় অত চিন্তা করতে হবে না। গাড়ি করে যাবে, গাড়ি করে আসবে, হাঁটা চলা এমন কিছু হবে না যে ওর কোনো সমস্যা হবে। এ বাড়িতে আমি ওকে রেখে দিয়ে যাব না। অনেকটা সময় লেগে যায় পৌঁছতে। দেশের বাড়িতে পৌঁছে একটা ভালো লাগা ছড়িয়ে পড়ে দময়ন্তীর মনের ভেতর। সেই কোন ছোটবেলায় চলে গিয়েছিল। বাবা সরকারি চাকরি পাওয়ার পর থেকে পুজো পার্বণ ছাড়া এখানে আর আসা হয় কোথায়? দময়ন্তীরা যেতেই তার কাকা কাকিমা যত্ন করে বসান তাদের। পিসি ঠাম্মা বিশ্রামের ধার ধারেন না। দময়ন্তী ঠাকুরদার সঙ্গে কথা বলতে চলে যান। নিচু বংশ বলে দময়ন্তীকে কথা শোনালে কি হবে? তার ঠাকুরদাকে দেখে মনে একটা শ্রদ্ধা ভাব আসে পিসি ঠাম্মার। সম্পূর্ণ কাহিনী তাকে খুলে বলেন, পূর্ব ইতিহাস এবং বর্তমান ঘটনা। মনোযোগ সহকারে শুনে যান দময়ন্তী ঠাকুরদাদা। পিসি ঠাম্মার বলা শেষ হতে তাকে জিজ্ঞেস করেন, আপনাদের যিনি পুরোহিত বর্তমান সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো সমাধান দিয়েছেন? পিসি ঠাম্মা চিন্তিত মুখে বলেন, সমাধান তো দিয়েছেন একখানা, আমরা সেই মতো অনেক চেষ্টাও করলাম, কিন্তু সবই বৃথা। কি উপায় বলেছেন? নীল আলতার কাপড় পুড়িয়ে ফেলতে হবে। যেটায় হরিহর ওঝা মন্ত্র পড়ে দিয়ে গিয়েছিল সেটাই আর কোনোভাবে কাজ হচ্ছে না, বরং অশুভ শক্তির চিহ্ন হিসাবে রয়ে গেছে বাড়িতে। কিন্তু যে সে পোড়াতে পারবে না, হরিহর ওঝার বংশের কাউকে দিয়ে এই কাজ করাতে হবে। আমরা শাপলাগঞ্জে লোক পাঠিয়েছিলাম সন্ধান করতে, কিন্তু সেখানকার লোকজনেরা বলল তারা বহুদিন আগেই অন্যত্র উঠে গেছে। এখানে আমি কি সাহায্য করতে পারি? আপনি জ্যোতিষী মানুষ, অনেক লোকের সঙ্গে জানাশোনা থাকে, দেশ গায়ের ব্যাপার, যদি একটু সন্ধান করে দিতেন। বুঝতেই পারছেন কতটা বিপদ আমাদের সামনে। পিসি ঠাম্মা অনুরোধ করেন। তারপরেই বলেন, আরেকটা কথাও জানার আছে। সেই প্রেতিনী বাবুনকে মারতে এসেছিল, কিন্তু বউ সামনে দাঁড়িয়ে পড়তে বাবুনকে ছেড়ে বউয়ের গলা টিপে ধরেছিল। আজ পর্যন্ত ওই অশুভ শক্তির হাত থেকে কেউ রক্ষা পায়নি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বউকে সে নিজে থেকেই ছেড়ে দিয়ে চলে গেল। এর কারণটা কি বলুন তো? দময়ন্তী ঠাকুরদাদা স্মিত হাসেন। ভগবান আপনার সহায় আছেন বলে উঠে ঘর থেকে বেরিয়ে যান। পিসি ঠাম্মার কিছুই বোধগম্য হয় না, চুপ করে বসে থাকেন। খানিক পরেই দময়ন্তী ঠাকুরদাদা ফিরে আসেন বেশ বড় একটা কাঠের বাক্স নিয়ে। বাক্স খুলে পুরনো একখানা খাতা বার করেন, সাথেই বার করেন একখানা বড় মতো কাগজ। দেখুন তো চিনতে পারেন কি না, বলে কাগজটা বাড়িয়ে ধরেন পিসি ঠাম্মার দিকে। পিসি ঠাম্মার চক্ষু স্থির হয়ে যায়। অত্যন্ত সুনিপুণভাবে হাতে আঁকা ছবি, যদিও বেশ জীর্ণদশা, তাও ঠিকঠাকই বোঝা যাচ্ছে। দুজন মহিলার ছবি, একজন বসে আছেন, পাশের জন দাঁড়িয়ে আছেন। পিসি ঠাম্মা চিৎকার করে ওঠেন, এ কি, এ যে রানীমা! আপনার কাছে এই ছবি এলো কিভাবে? পাশে যিনি দাঁড়িয়ে আছেন চেনেন তাকে?
ভালো করে দেখে নিয়ে পিসি ঠাম্মা বলেন, না, এনাকে তো চিনতে পারছি না, কে ইনি? দময়ন্তী ঠাকুরদাদা হেসে বলেন, আমার প্রপিতামহী, হরিহর ওঝার স্ত্রী। পিসি ঠাম্মা স্তব্ধ হয়ে বসে থাকেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর দুর্বল কণ্ঠে বলেন, তার মানে আপনারা, মানে বাবনের বউ? দময়ন্তী ঠাকুরদাদা স্মিত হেসে বলেন, হ্যাঁ, দময়ন্তী, আপনাদের বাড়ির বউ, আপনার নাত বউ হরিহর ওঝার বংশধর সে। আর সে কারণেই সেই অশুভ শক্তি সেদিন তার কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের বংশের উপর আশীর্বাদ আছে, কোনো অশুভ শক্তি কোনো দিনও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের বাড়ির নীল আলতার কাপড় পরাতে দময়ন্তী পারবে। এই যে আমাদের বংশের পূর্বপুরুষদের তালিকা, বলে সেই খাতাটা খুলে মেরে ধরেন তিনি। পিসি ঠাম্মা বিহ্বল হয়ে খাতাটা দেখতে থাকেন, তারপরে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান। দেখেন দময়ন্তী তার কাকা কাকিমার সঙ্গে গল্প করছে। পিসি ঠাম্মা ছুটে গিয়ে দময়ন্তীকে জড়িয়ে ধরেন। দময়ন্তীর বিস্ময়ের শেষ থাকে না। পিসি ঠাম্মা তার মুখখানা ধরে বলেন, আমায় ক্ষমা করে দাও মা, তোমাকে অনেক অকথা কুকথা বলেছি, অনেক অপমান করেছি, বংশ নিয়ে খোঁটা দিয়েছি। তখন কি আর জানতাম যে তোমরাই আমাদের পরম বন্ধু? তোমাদের কাছে আমরা আজীবন বংশ পরম্পরায় ঋণী। আমায় ক্ষমা করে দাও মা। কান্নায় গলা বুজে আসে তার। দময়ন্তী কিছুই বুঝতে পারে না। শুভ্রর অবস্থাও তথৈবচ। তখন দময়ন্তী ঠাকুরদাদা সমস্তটা ব্যক্ত করেন এবং দময়ন্তীকে বুঝিয়ে দেন কিভাবে সে নীল আলতার কাপড়টা পুড়িয়ে ফেলতে হবে। দময়ন্তীও উপলব্ধি করতে পারে বিয়ের পরের দিন গৃহপ্রবেশের পর ও বাড়িতে গিয়ে রানীমার ছবি দেখে তার চেনা চেনা লেগেছিল কেন। ছোটবেলায় তার ঠাকুরদাদার কাছেই ছবিখানা দেখেছে সে। নাকে মুখে গুজে কোনো রকমে দুটো খেয়ে নিয়ে দময়ন্তীরা ফেরার পথে রওনা দিয়ে দেয়। কাপড়টা আজই পুড়িয়ে ফেলতে হবে। কখন যে কি ঘটে যায় বলা মুশকিল, তার চাইতে এসব ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো। দময়ন্তীদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যায়। রানীমার সতীনের ঘরে সে একা প্রবেশ করে, আর কারোর ঢোকার তো উপায় নেই। যে যাবে তাকেই সে প্রেতিনী শেষ করে দেবে। দময়ন্তী পরিষ্কার অনুভব করতে পারে সেই ঘরে অন্য কারোর উপস্থিতি, কিন্তু চোখে দেখা যাচ্ছে না তাকে। প্রচণ্ড ভয় লাগে তার, কিন্তু শুভ্রকে যে বাঁচাতেই হবে। অবশেষে কাপড়টা খুঁজে পায় সে। সেটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে ছাদের উপর উঠে পুড়িয়ে ফেলে সেটাকে। তারপর তার ছাইয়ের ওপরে মন্ত্রপুত জল ছড়িয়ে দেয়, যেটা তার ঠাকুরদাদা আসার সময় একটা ঘটিতে করে পাঠিয়ে দিয়েছিলেন। সকলে হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, বিপদ কেটে গেল। সারাদিন খুব ধকল গেছে সকলের। যে যার ঘরের দিকে সবে পা বাড়িয়েছে। হঠাৎই চিৎকার। সবাই চমকে উঠে দেখে সে প্রেতিনী শুভ্রর গলা টিপে ধরে তাকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে। মেঝে থেকে শূন্যে শুভ্রর পা দুটো ছটফট করছে। দময়ন্তী দৌড়ে গিয়ে ঘটি থেকে সে মন্ত্রপুত জল ছড়িয়ে দেয় তার ওপরে। সঙ্গে সঙ্গে শুভ্রকে ফেলে দিয়ে প্রেতিনী উধাও হয়ে যায়। সকলের মাথায় আবার নতুন করে চিন্তা চেপে বসে, তাহলে কি সত্যি কোনো মুক্তি নেই? রানীমার সতীনের শেষ চিহ্ন তো পুড়িয়ে দেওয়া হলো, তাও কি করে শক্তি পাচ্ছে সে? পুরোহিত মশাই অনেক ভেবে বলেন, এর একটাই কারণ থাকতে পারে। এই কাপড় ছাড়াও রানীমার সতীনের আরও কোনো চিহ্ন রয়েছে এ বাড়িতে। তার ব্যবহার করা কোনো জিনিস রয়েছে, কোনো গয়নাগাঠি? পিসি ঠাম্মা জিজ্ঞাসা করেন। পুরোহিত মশাই মাথা নাড়েন, না, কোনো ধাতব জিনিস নয়, কাপড় জাতীয় কিছু হবে। তা কি করে হয়? কাপড় বলতে তো ওই একখানাই ছিল, বাকি যা কাপড় চোপড় পরতো সেসব কবেই পুড়িয়ে ফেলা হয়েছে। আর এসব এখানে নতুন করে আবার রাখবেই বাকে? পুরোহিত মশাই গম্ভীর মুখে বলেন, কেউ এসে রাখতেই পারে যে আপনাদের ক্ষতি চায়, তবে সেই ব্যক্তি এমন কেউ হবে যাকে আপনারা চেনেন, নয়তো সে এত সহজে কার্যোদ্ধার করতে পারবে না। দময়ন্তীর মনে মধুরিমার কথা ভেসে ওঠে, এই কাজ তার নয় তো? সারা রাত দময়ন্তী দু চোখের পাতা এক করতে পারে না। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল, উঠে দেখে সকাল হয়ে গেছে। এক্ষুনি আবার রানীমা সতীনের ঘরে যেতে হবে। এ বাড়িতে তার আর কোনো চিহ্ন আছে কিনা খুঁজতে। এ বাড়িতে ওই ঘরে কোন কোন জিনিস আছে সেসবের তালিকা সুধা তাকে আগেই বলে রেখেছে। নতুন কোনো জিনিস চোখে পড়লেই শটান নিয়ে চলে আসতে বলেছে সুধা। সেই মতো হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে খোঁজাখুঁজি শুরু করে দেয় দময়ন্তী। কিন্তু অনেক সন্ধান করার পরেও নতুন কোনো জিনিস চোখে পড়ে না। এমনিতে ঘরে আসবাবপত্র তেমন নেই, জিনিসপত্র কম, ফাঁকা ফাঁকা মতো ঘরটা।
কেউ কিছু রেখে দিয়ে থাকলে রাখবেই বা কোথায়। নিজের ঘরে গিয়ে সে চুপচাপ বসে থাকে দময়ন্তী। না, শুভ্রকে মনে হয় আর বাঁচানো যাবে না। পুরোহিত মশাই তাকে আলাদা করে ডেকে বলেছিলেন যে করে হোক আজকের মধ্যেই ওটা বার করে পুড়িয়ে ফেলতে হবে। আজ অমাবস্যা, সেই প্রেতিনীর শক্তি বহুগুণ বেড়ে যাবে। তাহলে কি করবে সে এখন? দময়ন্তী আলু থালু বেশে শুভ্রর কাছে ছুটে যায়। শুভ্র, চলো আমরা এখান থেকে চলে যাই। পালিয়ে যাব? এছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু একটা সময় তো ফিরে আসতেই হবে এ বাড়িতে। পরের ব্যাপার পরে দেখা যাবে, অন্তত আজকের জন্য এখান থেকে চলো, বলে দময়ন্তী। খুলে বলতেও পারছে না। পুরোহিত মশাই তাকে আলাদাভাবে যেটা বলেছিলেন শুভ্র শুনলে ভয় পেয়ে যাবে। এভাবে হঠাৎ করে যাবই বা কোথায়? চলো আমরা দিদিভাইয়ের শ্বশুর বাড়িতে চলে যাই, বেশি দূরের পথ নয়। শুভ্র সেভাবে রাজি না হলেও দময়ন্তীর প্রস্তাব মনে ধরে সকলের। তড়িঘড়ি করে সবাই শুভ্র দিদি দীপান্বিতার শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু মুশকিল হয় সদর দরজা দিয়ে বেরোনোর সময়। সকলে বেরিয়ে গেলেও শুভ্র বেরোতে গিয়ে ছিটকে বাড়ির ভেতরে পড়ে। দময়ন্তী দৌড়ে যায়। কি হলো তোমার? কে জানে কি হলো, বাড়ির বাইরে বেরোতে গিয়ে মনে হলো যেন ইলেকট্রিকের শকের মতো কিছু লাগলো। শুভ্র বিহ্বল হয়ে পড়ে। শুভ্রকে ধরে তুলে দময়ন্তী মরিয়া হয়ে বলে, চলো আরেকবার চেষ্টা করবে। কিন্তু আবার সেই একই ঘটনা ঘটে। আরও 2-3 বার চেষ্টা করে শুভ্র বিধ্বস্ত হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে বলে, আমি এই বাড়ি থেকে বেরোতে পারবো না দময়ন্তী, তোমরা চলে যাও। দময়ন্তীর মুখখানা কঠিন হয়ে ওঠে। সুধার দিকে ফিরে বলে, ঠাম্মাকে নিয়ে তুমি দিদিভাইয়ের বাড়িতে চলে যাও সুধা মাসি, আমি ওর সঙ্গে এখানে থাকব। পিসি ঠাম্মা কিছুতেই যেতে চান না, হাউ হাউ করে কাঁদতে থাকেন। সুধা মাসি আর মধুরিমা অনেক কষ্টে তাকে নিয়ে যায় সেখান থেকে। শুভ্র দময়ন্তীকে বারবার অনুরোধ করে চলে যাওয়ার জন্য, কিন্তু দময়ন্তী যায় না। বলে, আমাকে যেতে বলে কোনো লাভ হবে না শুভ্র, আমি এখানেই থাকব। মরলে দুজনে একসাথে মরব, চলো ঘরে যাই। বলে শুভ্রকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। কি গো, কোথায় গেলে সব? এই দেখো আমি আজ কেক বানিয়ে এনেছি, বলে হাজির হয় কাবেরী। অবাক হয়ে দময়ন্তীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, বাড়ি এমন ফাঁকা কেন? কোথায় গেছে সবাই? দময়ন্তী নিজেকে আর সামলাতে পারে না, কাবেরীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। কাবেরী অনেকবার জিজ্ঞাসা করাতে অবশেষে সমস্ত ঘটনা খুলে বলে দময়ন্তী। কি কাণ্ড, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একটিবারের জন্য জানাওনি কিছু? কাবেরী ক্ষোভ প্রকাশ করে। কি করব বলো জানিয়ে, এই বিপদ থেকে তো কোনোভাবেই মুক্তি নেই। তারপর চোখ মুছে দময়ন্তী বলে কাবেরীকে, কই তোমার কেক কোথায়? এই যে, বলে একখানা টিফিন বক্স এগিয়ে ধরে কাবেরী। জল ভরা চোখ নিয়ে সেই কেক থেকে কিছুটা নিয়ে দময়ন্তী খায়। তারপর আরেকটা টুকরো ভেঙে কাবেরীকে খাওয়ায়। বলে, খুব ভালো হয়েছে খেতে। কাবেরীকে আলিঙ্গন করে বলে, এটাই হয়তো আমাদের শেষ দেখা। খুব ভালো থেকো, আর এই বন্ধুটাকে পারলে মনে রেখো। বলে ঠেলে ঠেলে কাবেরীকে বাড়ির বাইরে বার করে দেয়। কাবেরী কিছুতে যেতে চায় না। দময়ন্তী বলে, আমাদের জন্য তোমাকে আমি কোনো বিপদের মধ্যে ফেলতে পারবো না কাবেরী, তুমি আমার বন্ধু, আমি কখনো চাই না যে তোমার কোনোভাবে ক্ষতি হোক। কাবেরী বিড়বিড় করে বলে, আমার ক্ষতি তুমি চাও না? বলে সেখান থেকে চলে যায়। দময়ন্তী নিজের ঘরে ফিরে যায়। কাবেরী বাড়ি ফিরে আসতে তার দিদি রুচিরা অবাক হয়ে বলে, কিরে ফিরে এলি? এই তো বেরোলি একটু আগে। একটা জরুরি কাজ বাকি ছিল, বলে কাবেরী ঘরে ঢুকে যায়। রুচিরা তার ফোনে মগ্ন হয়ে বসে থাকে। হঠাৎই কেমন আওয়াজে বাড়ির পেছন দিকের বাগানের দিকে যায় রুচিরা। তারপরে চিৎকার করতে থাকে, বাবা শিগগির এসো, বোন কি কাণ্ড বাঁধিয়েছে দেখো। তাদের বাবা ছুটে আসেন। দেখেন বাগানের মধ্যে ফাঁকা জায়গাটায় কিছু জিনিসপত্র জড়ো করে তাতে আগুন লাগিয়ে দিয়েছে কাবেরী। দাউ দাউ করে জ্বলছে সেসব, আর কাবেরী হাতে একখানা শাবল নিয়ে দাঁড়িয়ে আছে। কি করলি তুই? বলে তাদের বাবা তাড়াতাড়ি করে 1 বালতি জল নিয়ে আসেন। কিন্তু এগোতে যেতেই কাবেরী হাতে শাবলটা শক্ত করে চেপে ধরে ফুঁসে ওঠে। ওই দেখে তার বাবা দাঁড়িয়ে যান। যা করছি ঠিক করছি, এত ঘৃণা এত রাগ তোমাদের মধ্যে আসে কি করে? তাই আজকেই সব শেষ করে দিলাম। তোমাদের ওই মধুমালতের জিনিসপত্র সব জ্বালিয়ে শেষ করে দিলাম, বলে কাবেরী।
তার বাবা মেয়ের দিকে তেড়ে যান মারবেন বলে। হেঁকে ওঠেন কাবেরীর মা, খবরদার, ওর গায়ে হাত তুললেই আমি পুলিশের কাছে যাব। রুচিরা রেগে লাল হয়ে যায়। একটা কাজ দিয়েছিলাম তোকে, একটা কাজ, সেটাও তোর দ্বারা হয় না? আমার উপায় থাকলে আমিই করে দিতাম, তোকে সাধতে হতো না। কাবেরী বলে, কি করে পারিস দিদি? এই না দীপানিতাদি তোর বেস্ট ফ্রেন্ড? এতদিন ধরে তাদের বাড়িতে যাচ্ছিস, আর তাদের এত বড় ক্ষতি করার মনোবৃত্তি তোর হলো কি করে? বেস্ট ফ্রেন্ডের প্রতি কোনো ভালোবাসা নেই? না, নেই। রুচিরা চেঁচিয়ে ওঠে, ওকে কোনো দিনই আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবিনি। শুধু অভিনয় করেছি মাত্র, যাতে ওদের বাড়ির ভেতর ঢুকতে পারি। সরি রে দিদি, আমার অভিনয় ক্ষমতা তোর মতো নয়, তাই আর আমি চালিয়ে নিয়ে যেতে পারলাম না। আশ্চর্য, তুই ভুলে গেলি কি করে ওদের বাড়ি লোকেরা আমাদের বংশের মেয়ের সাথে কি করেছিল? তার জন্য ওরা শাস্তি পাবে না? কিন্তু দোষ তো মধুমালতীর ছিল। কাবেরী বলে, সেই তো ওদের বাড়ির বউকে বিষ খাওয়াতে গেছিল। আমি কিছু জানি না ভেবেছিস? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ছাই হয়ে যাওয়া জিনিসগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকেন তাদের বাবা। না, এখনও একটা জিনিস বাকি আছে, বলে দৌড়ে বেরিয়ে যায় কাবেরী। ধর, ওকে আটকা! চিৎকার করে ওঠেন কাবেরীর বাবা। রুচিরা বোনের পেছন পেছন দৌড়ে যায়, কিন্তু ধরতে পারে না। কাবেরী দময়ন্তীদের বাড়িতে পৌঁছে দরজায় দুমদুম করে ধাক্কা মারতে থাকে। দময়ন্তী কিছুতেই দরজা খোলে না। কাঁদতে কাঁদতে বলে, তুমি চলে যাও কাবেরী, আমি দরজা খুলব না। প্লিজ দময়ন্তী, একটিবারের জন্য দরজা খোলো। আমি কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে চলে যাব, প্রমিস, প্লিজ খোলো। কাবেরী কাতর কণ্ঠে অনুরোধ করে। অনেক অনুনয় বিনয়ের পর দরজা খোলে দময়ন্তী। কাবেরী দৌড়ে রানীমার সতীনের ঘরে চলে যায়। দময়ন্তীও তার পেছন পেছন ছোটে, চেঁচাতে থাকে, ও ঘরে যেও না কাবেরী, ও ঘরে যেও না, বিপদ আছে, দাঁড়াও। কাবেরী ততক্ষণে ঘরে ঢুকে খাটের উপরের চাদরটা তুলে ফেলেছে। ভারী ভেলভেটের চাদরের তলায় সুনিপুণভাবে চাদরের মতো টান টান করে পাতা আছে একখানা পুরনো শাড়ি। দেখতে নতুনের মতোই রংচঙে উজ্জ্বল। তোষকের তলায় কিছু আছে কিনা দেখার জন্য দময়ন্তী ভেলভেটের চাদরটার প্রত্যেক কোণ একবার করে তুলেও ছিল, কিন্তু তার তলায় এটা যে একটা শাড়ি চাদরের মতো করে পাতা আছে বুঝতে পারিনি। কাবেরী দময়ন্তীকে বলে কেরোসিন নিয়ে আসতে। কেরোসিন নিয়ে সবে আসতে যাবে, দময়ন্তীর কানে আসে শুভ্রর আর্তনাদ। কেরোসিনের বোতলটা বারান্দায় রেখে দৌড়ে গিয়ে দেখে সেই প্রেতিনী শুভ্রর গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে ধরেছে। দময়ন্তী শুভ্রর কাছে ছুটে যায়। কাবেরীর কানে শুভ্র দময়ন্তী চিৎকার ভেসে আসে। সে দৌড়ে গিয়ে দেখে ওই দৃশ্য। বারান্দা থেকে কেরোসিনের বোতলটা নিয়ে রানীমার সতীনের ঘরে গিয়ে সেই ঘরের মধ্যেই শাড়িটায় আগুন লাগিয়ে দেয়। আর্তনাদ করতে করতে শুভ্রকে ছেড়ে দেয় প্রেতিনী। তার শরীর ছাই হয়ে উড়ে যেতে থাকে। অবশেষে সে নিশ্চিহ্ন হয়ে যায়। কাবেরী বিদায় নিয়ে দরজার বাইরে পা বাড়ায়। দময়ন্তী অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, এই কাজটা তো আমার হাতে হওয়ার কথা ছিল, তুমি পারলে কি করে? আর তুমি জানলেই বা কিভাবে যে চাদরের তলায় ওই জিনিসটা আছে? ম্লান হেসে কাবেরী বলে, কারণ আমি মধুমালতীর বংশের মেয়ে। তোমাদের বৌভাতের অনুষ্ঠানের সময় ওই শাড়িটা আমি রেখে এসেছিলাম, আর দরজাও খুলে দিয়েছিলাম। জানি না এসব করার পর ক্ষমা চাওয়ার অধিকার আমার আছে কিনা, তাও পারলে আমায় ক্ষমা করে দিও। কাবেরী চলে যায়। তার যাত্রাপথের দিকে চুপ করে তাকিয়ে দাঁড়িয়ে থাকে দময়ন্তী। বাড়ির লোকেরা বাড়িতে ফিরে আসে, সঙ্গে আসে মধুরিমাও। দময়ন্তীকে আলিঙ্গন করে বলে, শুভ্র খুব লাকি যে তোমার মতো লাইফ পার্টনার পেয়েছে। সেদিনই আমি বুঝে গিয়েছিলাম, যেদিন তুমি ওকে বাঁচানোর জন্য নিজে বিপদের সামনে দাঁড়িয়ে পড়েছিলে। ভালো থেকো। দময়ন্তী মনে মনে লজ্জিত হয়। ইস, মধুরিমার ব্যাপারে কত কি না ভেবে নিয়েছিল সে। পরের দিন সকালে তাদের বাড়িতে হাজির হন এক ভদ্র মহিলা। বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি কাবেরীর মা। পিসিমা খ্যান খ্যান করে চিৎকার করে ওঠেন, তোমার সাহস তো কম নয়, এত কিছুর পরেও এ বাড়িতে পা রেখেছ, এক্ষুনি বিদেয় হও। মহিলা ম্লান মুখে বলেন, আমি বেশি সময় নেব না মাসিমা, আমার মেয়েটার জন্যই আসা। কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে সে। আপনারা আমাদের যত শাস্তি দিন না কেন, অপরাধ বোধের গ্লানির চেয়ে বড় শাস্তি আর কিছু নেই। তারপর একটু চুপ করে থেকে বলেন, আমাদের জন্য আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক। শুভ্রর মায়ের বেলায় কারসাজিটা করেছিল আমার ননদ।
শুভ্র জন্ম উপলক্ষে সে নার্স সেজে এ বাড়িতে ঢুকে সেই দরজা খুলে দিয়েছিল। পরবর্তীকালে আমার ননদ বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, তার সঙ্গে আমাদের সব সম্পর্ক চুকে বুকে যায়। আমার ননদ যে আপনাদের এত বড় ক্ষতি করবে আমি সত্যিই জানতাম না। এদের মধ্যে ভেতরে ভেতরে ছলা পরামর্শ হয়ে গিয়েছিল। তবে এটা আজ করতে পেরেছিলাম যে আমাদের বাড়ির লোকেরা আপনাদের ক্ষতি করার মানসিকতা রাখে। এসব ভেবে আমি সন্তান নিতে অস্বীকার করি। এই ঘৃণা, এই বিদ্বেষ বংশানুক্রমে চলতে থাকবে, এটাই ছিল আমার আপত্তির বিষয়। বিয়ের কয়েক বছর পর আমরা রুচিরাকে দত্তক নিই। মধুমালতীর বংশে রক্ত নয় বলে এই কাজে সে অংশগ্রহণ করতে পারবে না, এই ভেবেই তাকে আমার দত্তক নেওয়া। তার কয়েক বছর পর আমার ননদ এই কাণ্ড ঘটায়। তখন আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিই যে আর যাই হোক আমার মেয়ে রুচিরা অন্তত এসব থেকে রেহাই পাবে। কিন্তু জন্ম যেই দিক না কেন, কোনো শিশুর মানসিকতা কেমন তৈরি হবে তা নির্ভর করে তার প্রতিপালনের উপর। আমার অলক্ষ্যে আমার স্বামী রুচিরার মনের মধ্যে বিদ্বেষের বীজ বপন করে দেয়। তারপর আমায় অনুরোধ করে সন্তান নেওয়ার জন্য। আমাকে কথা দেয় তাকে সে এই কাজে ব্যবহার করবে না। সে আগে যা করেছে খুব ভুল করেছে, তার জন্য সে ভীষণভাবে অনুতপ্ত। আমিও তার কথা বিশ্বাস করি। আমার কোলে আসে কাবেরী। আমার স্বামী আর বড় মেয়ে মিলে আমার ছোট মেয়েটার মনে ঘৃণা বিদ্বেষ ঢোকাতে থাকে। যতক্ষণে জানতে পারি অনেক দেরি হয়ে গিয়েছে। আমি শুধু কাবেরীকে একটা কথাই বলেছিলাম, জন্মান্তর আছে কিনা আমার জানা নেই, কিন্তু এই জীবনে যতদিন বাঁচবে কারোর দীর্ঘশ্বাসের ছায়ার তলায় বাঁচবে না। সেই দীর্ঘশ্বাসের ভার অনেক বেশি। আমি মনে প্রাণে খুশি যে আমার একটা মেয়ে সঠিক পথে ফিরে আসতে পেরেছে। তবে কাবেরী কৃতকর্মের জন্য আমার স্বামী আর আমার বড় মেয়ে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। সে কি, তাহলে আপনারা এখন কি করবেন? জিজ্ঞাসা করে দময়ন্তী। ভদ্রমহিলা বলেন, আমরা আপাতত এখন একটা ভাড়া বাড়িতে উঠেছি। আমার কাছে জমানো কিছু টাকা আছে, তাই দিয়ে বেশ কিছু মাস চলে যাবে। কাবেরী চাকরির চেষ্টা করছে, সেখানেও আশা করি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। শুভ্র বলে, আপনি কাবেরীকে বলবেন আমার সঙ্গে অফিসে একবার দেখা করতে। চাকরির বন্দোবস্তটা যদি করে দেওয়া যায়। ভদ্রমহিলা স্মিত হাসেন। এত কিছুর পরেও যে তুমি আমাদের সাহায্য করার কথা ভেবেছ, এই আমাদের কাছে অনেক। কাবেরীকে ওর মতো চেষ্টা করতে দাও, ওর লড়াইটা ওকেই করতে দাও। আমার মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে জিতে যাওয়ার জন্য, সেটা নিজের চেষ্টাতেই জিতুক। সামান্য চুপ করে থেকে বলেন, আমাদের পরিবার আপনাদের সঙ্গে যা যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ। চাইলে আপনারা থানা পুলিশ করতেই পারেন, আমরা সব রকমভাবে সহায়তা করব। আচ্ছা, আমি এবার আসি। মেয়েটা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে রয়েছে। পিসি ঠাম্মা গম্ভীর মুখে বলেন, ডাকো তাকে। কাকে ডাকবো? সেই মহিলা অবাক হয়ে শুধন, কাকে আবার? তোমার মেয়েকে। বাড়ির মধ্যে ডাকো। পিসি ঠাম্মা বলেন। কাবেরী বাড়ির ভেতরে এসে সজল চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পিসি ঠাম্মা বলেন, শোনো মেয়ে, তুমি আগে যেমন এ বাড়িতে আসতে ভবিষ্যতেও আসবে। আমার কথার যেন নড়চড় না হয়, বুঝেছ? কাবেরী চুপচাপ মাথা নাড়ে। দময়ন্তী তার কাঁধে হাত রেখে বলে, আর তোমার বানানো খাবারও আনবে? চোখে জল নিয়েই কাবেরী হেসে ফেলে, আমি যা বড় রাঁধুনি। দময়ন্তী হাসতে হাসতে বলে, দাঁড়াও না, আর একটু প্র্যাকটিস করে নিই, তারপর আমরা দুজনে মিলে টিভিতে মাস্টার শেফ কন্টেস্টে যাব। সকলে হেসে ওঠে। দময়ন্তী কাবেরীকে পাশে সরিয়ে এনে তার চোখ মুছে দিয়ে বলে, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষকে নিয়ে এক একটা গল্প থাকে কাবেরী। আমাদের দুজনের গল্পটা কি নিয়ে জানো তো? বন্ধুত্বের, ভরসার। আশা রাখি আমাদের এই গল্পটা আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। স্মিত হেসে কাবেরী জানলার বাইরে তাকায়। সকালের মিঠে রোদ এসে তার উপর পড়েছে। যা কিছু মলিন, যা কিছু অশুদ্ধি যেন সযত্নে মুছে দিচ্ছে। এক নতুন উদ্যম নিয়ে তৈরি হয় কাবেরী। জীবনের উপযুক্ত পথই সে বেছে নিয়েছে। সে পথ সত্যের, শান্তির, ভালোবাসার।